হ্যালো এসএসসির শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আসো তাদের বায়োলজি সাবজেক্টের উপর আমরা একটা নতুন প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। এই প্লেলিস্টে আমরা প্রত্যেকটা অধ্যায়ের ওয়ান শট ক্লাস আপলোড দিব। তো আমরা প্রথমে ওয়ান শটগুলো হচ্ছে বেসিক ক্লাস আপলোড দিব, দেন সেটার উপরে আবার আরেকটা ওয়ান শট দেব সিকিউ এবং এমসিকিউ সলভ ক্লাস। তো আমরা এখন চলে আসি আমাদের আজকের যেই ক্লাসটা করাবো সেটা তোমাদের মানব শারীরতত্ত্বের পরিপাক এবং শোষণ অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট এবং আগেই বলে রাখি, এই অধ্যায়টার বইটা যেভাবে সাজানো আছে এইভাবে পড়তে গেলে তুমি পড়া বুঝবা না। এটার জন্য আমরা কী করবো, আমাদের মতো করে আমরা এটাকে গুছাই পড়াবো, ঠিক আছে? তো প্রথমে আসি পরিপাক কাকে বলে। ঠিক আছে, পরিপাক কাকে বলে? আমরা আসি পরিপাক। তো আমরা সবাই জানি কি, আমরা যেই খাদ্যগুলো খাই সেগুলো আসলে একটা জটিল খাদ্য। কি খাদ্য? জটিল খাদ্য। আর এই জটিল খাদ্যগুলোকে আমাদের দেহ সরাসরি কী করতে পারে না, ব্যবহার করতে পারে না, অর্থাৎ শক্তি উৎপন্ন করতে পারে না। এই জটিল খাদ্যটাকে শক্তিতে পরিণত করতে হলে তাকে ভেঙে কী করতে হয়, সরল, তরল এবং কি দেহের শোষণ উপযোগী কী করতে হয়, দেহের শোষণ উপযোগী করতে হয়। কি? শোষণ উপযোগী। ঠিক আছে। আর এই যে জটিল খাদ্যকে ভেঙে আমরা সরল, তরল এবং দেহের শোষণ উপযোগী করতে চাই, এই জন্য আমার ভাঙতে বিভিন্ন ধরনের কি দরকার, এনজাইম প্রয়োজন। কি প্রয়োজন? বিভিন্ন ধরনের এনজাইম প্রয়োজন। তো এই এনজাইমের সাহায্যে জটিল খাদ্যকে ভেঙে সরল, তরল এবং দেহের শোষণ উপযোগী খাদ্যে পরিণত করার প্রক্রিয়াটাকেই বলতেছি আমরা কি, পরিপাক। তাহলে আমরা পরিপাকের সংজ্ঞাটা কি লিখতে পারি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোনো জটিল খাদ্য বিভিন্ন এনজাইমের সহায়তায় ভেঙে কি হয়, সরল, তরল এবং দেহের শোষণ উপযোগী খাদ্যে পরিণত হয়। দেহের শোষণ উপযোগী খাদ্যে পরিণত হয় তাকে আমরা কি বলবো, তাকে বলবো আমরা পরিপাক বলে। তাকে পরিপাক বলে। ঠিক আছে, কি বললাম, যে প্রক্রিয়ায় কোনো একটা জটিল খাদ্য বিভিন্ন এনজাইমের সহায়তায় ভেঙে সরল, তরল এবং দেহের শোষণ উপযোগী খাদ্যে পরিণত হয় তাকেই বলতেছি আমরা কি, পরিপাক। এই পরিপাক এখন দুই প্রকার। পরিপাক কয় প্রকার? পরিপাক হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বারটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, আর এটা হচ্ছে কি, রাসায়নিক পরিপাক। ঠিক আছে। এখন যান্ত্রিক পরিপাকটা কি? যেখানে শুধুমাত্র খাদ্যগুলোর ফিজিক্যাল চেঞ্জ হয়। ফিজিক্যাল চেঞ্জ বলতে কি যাচ্ছে, ধর আমি একটা খাবার খাইলাম, এই খাবারটা বড় বড় একটা লাড্ডু ছিল বা মাংসের পিস ছিল, আমি খাইলাম, খাওয়ার পরে মুখের মধ্যে কি চাবাই ডাকে কি ছোটো ছোটো টুকরায় পরিণত করলাম। ঠিক আছে। তারপর ওইটা খাদ্য আমার পাকস্থলীতে গেল, পাকস্থলী গিয়ে আবার পাকস্থলী সংকোচন প্রসারণের ফলে পেস্টে পরিণত হলে, এই যে তার ফিজিক্যাল চেঞ্জটাকে বলতেছি আমরা কি, যান্ত্রিক পরিপাক। আর যখন তার ভেতরে কেমিক্যাল চেঞ্জ হবে, তখন তাকে আমরা বলবো কি, রাসায়নিক পরিপাক। ঠিক আছে। তো দেখো তোমাদের বইয়ে সংজ্ঞাগুলো দেওয়া আছে, ভালো করে তোমরা এটা একটু পড়ে নিবা। দেখো লেখা আছে না, পরিপাক কাকে বলে? যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে এবং এনজাইমের সহায়তায় ভেঙে দ্রবণীয়, সরল, তরল এবং দেহের গ্রহণ উপযোগী ক্ষুদ্র অণুতে পরিণত হয় তাকে বলা হয় কি, পরিপাক। ঠিক আছে। পরিপাক কয় প্রকার? দুই প্রকার। একটা যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে কি, রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাকটা দেখো লেখা আছে, যে প্রক্রিয়ায় গৃহীত খাদ্য পরিশোষণযোগ্য, অর্থাৎ চিবানো, আমরা দাঁত দিয়ে চাবাইছি, গলাধঃকরণ গিলছি এবং পৌষ্টিকনালী অতিক্রমের সময় নালীর বিভিন্ন অংশে পেশল সঞ্চালনের ফলে গাঠনিক পরিবর্তন অর্থাৎ ফিজিক্যাল ব্রেকডাউনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত হয় তাকে বলা হচ্ছে কি যান্ত্রিক পরিপাক। আর
পরিপাকের সময় গৃহীত খাদ্য পরিপাকের অংশ যান্ত্রিক পরিপাকের পরই মুখ, পাকস্থলী এবং অন্ত্রের অ্যাসিড ক্ষার এনজাইমের সহায়তায় রাসায়নিক পরিবর্তনের ফলে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত হওয়াকে বলতেছি আমরা কি? রাসায়নিক পরিপাক। এখন মাথায় রাখতে হবে আমাদের পরিপাকে সাহায্য করে যেই তন্ত্রটা তাকেই বলতেছি আমরা কি? পরিপাক তন্ত্র। এখন আমরা আসি পরিপাক তন্ত্র নিয়ে আলোচনা করব। কি তন্ত্র? পরিপাক তন্ত্র। তাহলে আমাদের কি বললাম? যেই তন্ত্র পরিপাকে সাহায্য করে তাকেই বলতেছি আমরা কি? পরিপাক তন্ত্র। এখন পরিপাক তন্ত্র নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে এই পরিপাক তন্ত্র দুইটা নিয়ে অংশ নিয়ে গঠিত। এক নম্বর হচ্ছে পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী, আর দুই নম্বর হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি। ঠিক আছে? এখন পৌষ্টিক নালী কাকে বলতেছে আর পৌষ্টিক গ্রন্থি কাকে বলতেছে? দেখো, আমি খাবারটা খাইলাম, এই খাবারটা খাই আমার মুখ দিয়ে এদিক সেদিক করে যাচ্ছে না, তাই খাবারের যেই পথ দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে পৌষ্টিক নালী। এবং এই যে আমরা একটু আগেই পড়ছি পরিপাক করার জন্য এনজাইম এবং হরমোনের প্রয়োজন, তার মানে এই এনজাইম এবং হরমোনগুলো যেখান থেকে খরিদ হয় তাকে বলা যায় পৌষ্টিক গ্রন্থি। আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখি তাহলে আরও ভালো করে ক্লিয়ার হবে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি কী কী দ্বারা গঠিত। তাই আমি আগেই বলে রাখি আমার চিত্র খুবই ভালো, এতটাই ভালো যে লিওনার্দো দা ভিঞ্চি আমার পর্যন্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। ঠিক আছে? তো দেখো আমি এখানে বলে রাখতেছি যে আমাদের পৌষ্টিক নালী শুরু হয় কোথা থেকে? মুখ ছিদ্র থেকে শুরু করে আমাদের পায়ু ছিদ্র পর্যন্ত এটা বিস্তৃত। কোথায়? পায়ু ছিদ্র পর্যন্ত এটা বিস্তৃত। ঠিক আছে? এবার মুখ ছিদ্র থেকে এই যে ধরো এটা আমার মুখের ছিদ্র, হাঁ করলে এবার আমি হাঁ করলে আমি কী পাবো? মুখ গহ্বর পাবো। এই মুখ গহ্বর। ঠিক আছে? মুখ গহ্বর, এটার উপরে আবার আমাদের কি আছে? নাসা গহ্বর আছে। যাক, আমরা নাসা গহ্বর নিয়ে আলোচনা করব শ্বসনতন্ত্রে। আমরা আপাতত মুখ গহ্বর নিয়ে আলোচনা করতে। মুখ গহ্বরের পরে এখানে একটা নালী আছে, এটা নালীটার নাম হচ্ছে অন্ন নালী। তাহলে এটা গেল কি? মুখ ছিদ্র, মুখ ছিদ্র, এটা মুখ গহ্বর, মুখ গহ্বর। আর এই যে এটা হচ্ছে গলবিল, গলবিল। কারণ মুখ গহ্বরের পরে একটা নালীর মতো অংশ আছে যার নাম হচ্ছে অন্ন নালী। কী নাম? অন্ন নালী বা ইসোফেগাস। এই অন্ন নালীটা যেখানে গিয়ে উন্মুক্ত হয় সেখানে দেখবে একটা থলির মতো অঙ্গ আছে। কিসের মতো? থলির মতো অঙ্গ আছে যার নাম হচ্ছে পাকস্থলী। কী নাম? পাকস্থলী। এই পাকস্থলীটার পরে আমাদের যেই একটা পাইপের মতো অংশ সৃষ্টি হয়, এই অংশটার নাম হচ্ছে আমাদের কি? ক্ষুদ্রান্ত্র। এর নাম কি? ক্ষুদ্রান্ত্র। এর নাম হচ্ছে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র। ঠিক আছে? ক্ষুদ্রান্তের পরে দেখবো আমরা একটা মোটা নালী আছে, মোটা নালী, কিন্তু দৈর্ঘ্যে ছোট মোটা নালী আছে। এই মোটা নালীটার নাম হচ্ছে আমাদের কি? বৃহদান্ত্র। এইটার নাম হচ্ছে কি? বৃহদান্ত্র। এটার নাম হচ্ছে বৃহদান্ত্র। ঠিক আছে? এখন আমরা আসি ক্ষুদ্রান্তের আবার তিনটা পার্ট আছে। কয়টা পার্ট আছে? তিনটা পার্ট। ক্ষুদ্রান্তের পার্ট কয়টা? তিনটা। এই যে এখান থেকে শুরু করে ইউ আকৃতির অংশটা আছে, এটার নাম হচ্ছে ডিওডেনাম, ডিওডেনাম। ঠিক আছে? এরপরের মাঝের অংশটাকে বলবো আমরা জেজুনাম, জেজুনাম। এবং শেষ অংশটাকে বলবো আমরা ইলিয়াম। এই তিনটা পার্ট নিয়ে আমাদের কি তৈরি হয়? ক্ষুদ্রান্ত তৈরি হয়। আবার বৃহদান্ত্রেরও তিনটা পার্ট। এক নম্বর দেখো যেখানে গিয়া ক্ষুদ্রান্ত শেষ হচ্ছে এই অংশটুকু, এটার নাম হচ্ছে সিকাম। এটার নাম কি? সিকাম। সিকাম থেকে শুরু করে এই পর্যন্ত একটা ইউ আকৃতির অংশ আছে না, এটার নাম হচ্ছে কোলন। এটার নাম কি? কোলন। এবং শেষের দিকে যেখানে গিয়ে মলাশয় মল জমা হয় তার নাম হচ্ছে মলাশয় অথবা রেকটাম। এবং যে দিক দিয়ে আমাদের মল ত্যাগ হয় তার নাম হচ্ছে কি? পায়ু ছিদ্র। ঠিক আছে? এটা হচ্ছে পায়ু ছিদ্র। এইটা হচ্ছে পৌষ্টিক নালী। এখন এই যে খাদ্যটা আমরা খাবার গ্রহণগুলো মুখ থেকে যাচ্ছে গলবিল, গলবিল থেকে অন্ননালী, অন্ন থেকে পাকস্থলী, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের তিনটা পার্ট ডিওডেনাম, জেজুনাম এবং কি? ইলিয়াম। এবং বৃহদান্ত্রের তিনটা পার্ট সিকাম, কোলন এবং হচ্ছে কি? রেকটাম। তবে মাথায় রাখবা এই সিকামের মধ্যে একটা এরকম বর্ধিত অংশ আছে যার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। এটার নাম কি? অ্যাপেন্ডিক্স। ঠিক আছে? অ্যাপেন্ডিক্স।
ঠিক আছে, যেটাতে আমাদের ইনফ্লামেশন যদি হয় বা কোনো সময় যদি ভাইরাস জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তখন সেখানে আমাদের কি একটা রোগ হয় অ্যাপেন্ডিসাইটিস। তাহলে এমসিতে প্রশ্ন আসতে পারে অ্যাপেন্ডিক্স কোথায় থাকে, তুমি বলবা কি সিকামে। সিকামের পরে আমরা একটা ইউ আকৃতির অংশ পাবো, এটার নাম হচ্ছে কোলন। এই কোলনের আবার 4টা পার্ট আছে, ঊর্ধ্বমুখী কোলন, ট্রান্সভার্স কোলন, নিম্নমুখী কোলন এবং এখানে আছে কি সিগময়েড কোলন। ঠিক আছে, এটা আমরা তোমাদের বইয়ের ছবিতে দেখাবো। এরপরে দেখি এগুলো হচ্ছে নালী। নালীর পরে চলে যাচ্ছে আমরা কি পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থির মধ্যে প্রথমেই আমাদের যে মুখগহ্বর আছে, এই জায়গায় 3 জোড়া হচ্ছে গ্রন্থি আছে, তাদেরকে বলে লালা গ্রন্থি। কি বলা হয়? লালা গ্রন্থি। ঠিক আছে, পাকস্থলীতে কিছু গ্রন্থি থাকে। পাকস্থলীর গ্রন্থিগুলোতে আমরা বলবো কি, এইগুলো ধরো এখানে পাবো আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি, এবং এরপরে পাকস্থলীর ডান দিকে একটা এরকম আমরা মোচা আকৃতির অঙ্গ পাবো। ঠিক আছে, এটার নাম হচ্ছে যকৃৎ। কি নাম? যকৃৎ। এবং আমাদের এই যে কোথায় আমাদের যে ডিওডেনাম আছে, এই ডিওডেনামের এই জায়গাটাতে আমাদের ঠিক এরকম মরিচের মতো একটা অঙ্গ আছে, এটার নাম হচ্ছে অগ্নাশয়। কি? অগ্নাশয়। এবং আমাদের ক্ষুদ্রান্তেও কিছু গ্রন্থি থাকে যাদের বলা হয় কি আন্তরিক গ্রন্থি। তাহলে আমরা এটা একটু ভালো ছবি করে পড়ে ফেললাম, তোমাদের বইয়ে দেখো এগুলো একটু দেওয়া আছে, তোমরা একটু সুন্দর করে যদি এই ছবিটাতে দেখো, এই দেখো আমাদের পৌষ্টিকতন্ত্র, এটা হচ্ছে পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি, মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, দৈর্ঘ্য, এগুলো একটু পড়ে নিবা। ঠিক আছে, পাকস্থলী আমরা পড়বো ক্ষুদ্রান্তের 3টা পার্ট, ডিওডেনাম, জেজোনাম, ইলিয়াম। বৃহদান্তের 3টা পার্ট, সিকাম, কোলন এবং রেকটাম। এবং কোলনের আবার 4টা পার্ট, ঊর্ধ্বমুখী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নমুখী এবং কি সিগময়েড কোলন। আর গ্রন্থি কি আছে? লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং কি আন্তরিক গ্রন্থি। ঠিক আছে, তো এইগুলো তোমরা একটু কি করবা, সুন্দর করে পড়ে নিবা। এখন আমাদের এই জায়গায় একটু পড়া আছে, এগুলো তুমি না পড়লেও চলবে, ওয়ান শটে আসলে এসব পড়ানোর দরকার নেই। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মেইন পড়ায়। ঠিক আছে, আমরা প্রত্যেকটা পার্টের মধ্যে কি কি আছে এবং কীভাবে পরিপাক হয় সেটা আলাদা আলাদা করে। প্রথমে আসি আমরা মুখগহ্বর। ঠিক আছে, তো প্রথমে আসি মুখগহ্বর। তো মুখগহ্বরে আমরা যদি হাঁ করি, আমাদের মুখগহ্বরে কী কী পাচ্ছি? 3টা জিনিস আছে, একটা দাঁত, জিহ্বা এবং আমাদের লালা খরিত হয় এখান থেকে, এটা হচ্ছে কি লালা গ্রন্থি। মুখগহ্বরে প্রথমেই আমরা যেটা পাচ্ছি জিহ্বা। এখান থেকে তোমার সৃজনশীলের জন্য কোনো প্রশ্ন আসবে না, তুমি জাস্ট খালি কি এমসিকিউর জন্য মনে রাখবা যে জিহ্বা একটা মাংসল পিণ্ড যেটা আমাদের স্বাদের অনুভূতি জাগায়। এবং এই জিহ্বার উপরে আমরা কতগুলো স্বাদকুড়ি পাবো। কি পাবো? জিহ্বার ভিতরে স্বাদকুড়ি পাবো। কি পাবো? স্বাদকুড়ি বা হচ্ছে টেস্ট বাট, বিইউডি, বাট, টেস্ট বাট পাবো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কি জায়গায় স্বাদের অনুভূতি জায়গায়। তোমরা যদি জিহ্বা এরকম করে দেখো, এটা যদি জিহ্বা হয়, এই জিহ্বার একদম সামনের দিকে টিপ অফ দ্য টাং, এই জায়গায় আমরা পাবো কি মিষ্টি স্বাদ পাবো। কি পাবো? মিষ্টি স্বাদ পাবো। জিহ্বার 2 সাইডে, সামনের দিকে 2 সাইডে এখানে আমরা হচ্ছে কি লবণের স্বাদ, লবণাক্ত স্বাদ পাবো। কি পাবো? লবণাক্ত স্বাদ পাবো। জিহ্বার পিছনের দিকে 2 সাইডে আমরা পাবো হচ্ছে অম্ল বা টক স্বাদ, অম্ল অথবা টক স্বাদ। এবং শেষ প্রান্তে আমরা পাবো কিসের স্বাদ? আমাদের তিক্ত বা তিতা বলি আমরা, যেটা তিতা। ঠিক আছে, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোনটার স্বাদ কোথায় কি পাওয়া যায়। এই জন্য আমরা এটাকে সংক্ষেপে মনে রাখবো কি দিয়ে? মিল অতি দ্বারা। কি দ্বারা? মিল অতি। মিতে হচ্ছে মিষ্টি, লতে হচ্ছে লবণাক্ত, অতে হচ্ছে অম্ল, আর তিতে হচ্ছে কি রে? তিক্ত স্বাদ। ঠিক আছে, তোদের বইয়ের মধ্যে একটু দেখে নাও, এখানে বেশি পড়ার দরকার নাই। এখানে দেখো লেখা আছে যে এটা জিহ্বা। তোমরা দেখো এই যে জিহ্বা, জিহ্বার মধ্যে আমরা কি পাচ্ছি? একদম সামনের দিকে আমরা কি পাচ্ছি? এখানে মিষ্টি স্বাদ পাচ্ছি। তারপরে 2 সাইডে, সামনের দিকে 2 সাইডে আমরা পাচ্ছি লবণাক্ত স্বাদ, পিছনের 2 সাইডে পাচ্ছি অম্ল বা টক, এবং সবার শেষে পাচ্ছি আমরা কি তিক্ত স্বাদ। ঠিক আছে, এখন এখানে তুমি কি কি পড়বা? এই যে জাস্ট এগুলো এইটুকু অংশটুকু পড়ে নিবা যে মানুষের নিম্নচলে অস্থির সাথে জিহ্বা যুক্ত থাকে, আর এর পৃষ্ঠতলে থাকে ফ্লাক্স আকৃতির সাতকড়ি। এমসিকিউর জন্য মনে রাখবা ফ্লাক্স আকৃতির সাতকড়ি। প্রাপ্তবয়স্ক মানুষের জিহ্বায় সাধারণত কত থাকে? 2000 থেকে 10,000 পর্যন্ত সাতকড়ি থাকতে পারে। এমসিকিউর জন্য মনে রাখবা
ঠিক আছে। আর স্বাদকুড়ি স্বাদের অবস্থিত বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তুর প্রতি সংবেদনশীল, কিন্তু বিশেষ জায়গায় বিশেষ ধরনের স্বাদ ভালো গ্রহণ করে। যেমন জিহ্বার অগ্রভাগে কী পাওয়া যায়? মিষ্টি স্বাদ। জিহ্বার অগ্রভাগে মিষ্টি স্বাদ, এবং অগ্রভাগের দুই পাশে আমরা কি পাচ্ছি? লবণাক্ত। ঠিক আছে। পশ্চাৎভাগের দুই পাশে, এই সাইড আর ওই সাইডকে আমরা কি অম্ল, আর পিছনের দিকে পাবো আমরা কি? তিক্ত। তো মনে রাখবা যেখানে আমাদের ঝাল কিন্তু কোনো স্বাদ না, ঝাল আসলে একটা জ্বালা পোড়ার একটা অনুভূতি। ঠিক আছে, এই জন্য এটা মাথায় রাখবা। জাস্ট এখানে এমসিকিউর জন্য এই অংশটুকুই পড়বা। হ্যাঁ, এবার চলে যাচ্ছি আমরা কোথায়? 2 নম্বরে আমরা মুখগহ্বরে আর কি পাচ্ছি? এবারে পাবো আমরা হচ্ছে কি? লালা গ্রন্থি। আচ্ছা, লালা গ্রন্থিটা পরে বলতেছে, আগে দাঁত পড়ে নিই। কী পড়ে নিই? দাঁত। আমাদের জিহ্ব মুখ হা করলে এখানে আমরা কোথায় কী পাচ্ছি? দাঁত দেখতে পাচ্ছি। এই যে দাঁত আছে না, দাঁত হচ্ছে আমাদের মানব দেহের সবচেয়ে শক্ত অঙ্গ। ঠিক আছে। এখন আমরা সবাই জানি কি দাঁতের সংখ্যা কয়টা? সংখ্যা হচ্ছে প্রাপ্তবয়স্কদের 32টি। তুমি কেমনে বুঝলে 32টি? ওই যে একটা ডায়লগ আছে না, এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলে দিব। ঠিক আছে কি না? এরকম 32টি। তাহলে দাঁতের সংখ্যা হচ্ছে কয়টি? 32টি। এই 32টা দাঁতকে আমরা তাদের কাজের উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করছি। প্রকারভেদ। ঠিক আছে। আমরা তাদের কাজের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করছি? 4 ভাগে। 1 নাম্বার হচ্ছে কর্তন, যেটাকে আমরা বলি ইনসিসর। 2 নাম্বার হচ্ছে ছেদন বা হচ্ছে ক্যানাইল। 3 নাম্বার হচ্ছে আমাদের কি? অগ্রপেশন বা প্রিমোলার। আর শেষের দিকে পাচ্ছি আমরা কি? প্রেশন বা মোলার। ঠিক আছে। তাহলে আমরা কাজের উপর ভিত্তি করে এখন কর্তন বলতে কি বোঝাচ্ছে? দেখো, আমরা এই যে ধরো এখন একটা সুতা কাটার জন্য এভাবে দাঁত কাটি না, এটাকে বলা হয় কর্তন। তারপর হচ্ছে ছেদন। আমরা যখন ধরো একটা মাংস ছিঁড়ে খাবো, এমনি করে এভাবে ছিঁড়ে খাই, এই যে ছিঁড়ে খাচ্ছে এটা হচ্ছে ছেদন। তারপরে আমরা প্রেশন বলতে কি বোঝাচ্ছে? পিছনের দিকে দেখবা তুমি যখন ভাত খাচ্ছ এভাবে চাবাও না, এইদিকে দাঁত দিয়ে চাবাও, তাহলে ওইটাকে বলা হচ্ছে পেশন। আর এইটা আর হচ্ছে আমাদের ক্যানেলের মাঝখানে আরও কিছু দাঁত থাকে, তাদেরকে বলতেছি আমরা কি? অগ্রপেশন। এখন এদের সংখ্যা বা এদের কয়টা আছে এটা বোঝার জন্য আমাদের একটা বিশেষ জিনিস জানা দরকার, সেটা হচ্ছে কি? দন্ত সংকেত। কি জানতে হবে আমাদের? দন্ত সংকেত। এটা কিন্তু ক নাম্বারের জন্য প্রশ্ন আসে, এবং খ নাম্বারের প্রশ্ন যে দ্বন্দ্ব সংকেত কাকে বলে বা ডেন্টাল ফর্মুলা কাকে বলে। আর একটা প্রশ্ন হচ্ছে যে দ্বন্দ্ব সংকেত কিভাবে লিখতে হয়। ঠিক আছে। তাহলে প্রথমে আসি দ্বন্দ্ব সংকেত কাকে বলতেছি। যে সংকেতের সাহায্যে আমরা একজন মানুষের দাঁতের সংখ্যা এবং তাদের যে কি প্রকারভেদ ইত্যাদি সম্পর্কে ধারণা পাই, তাকেই বলা হচ্ছে কি? দন্ত সংকেত। আর এই দন্ত সংকেত লিখার নিয়ম যদি আমরা বলি, কীরকম করে লিখার নিয়ম হয়? আমরা দন্ত সংকেতকে আমরা প্রথমে একটা আন্ডারলাইন দিয়ে ভাগ করি, যার উপরে ঊর্ধ্বচোয়াল এবং নিম্নচোয়াল। ঠিক আছে। এবং আমরা সবসময় দন্ত সংকেত হিসাব করবো শরীরের একটা সাইডে। তাহলে আমি এরকম কী হলাম, আমার নাক বরাবর এই বরাবর আমার শরীরটাকে ভাগ করলাম, আমি যেগুলো একটা সাইডে হিসাব করবো। তাহলে আমরা কী পাচ্ছি? উপরে দাঁত পাচ্ছি 4 প্রকারের: ইনসিসর, ক্যানাইল, প্রিমোলার এবং হচ্ছে কি? মোলার। ঠিক নিম্নচোয়াল আমরা 4 ধরনের: ইনসিসর, ক্যানাইল, প্রিমোলার এবং হচ্ছে কি? মোলার। এখন ইনসিসর কয়টা আছে? আমাদের উপরের যদি আমি দেখি এখানে 4টা কোদাইল্লা দাঁত, এগুলো হচ্ছে ইনসিসর, কিন্তু আমরা তো 2 দিকে হিসাব করবো না, একদিকে হিসাব করবো। তাহলে আমার কয়টা থাকতেছে? এই যে দেখো, কোদাইল্লা দাঁত 2টা, ইনসিসর 2টা। এই যে ছিঁড়ে খাওয়ার জন্য দেখো আমার একটা ঘন্টার মতো দাঁত আছে না, কয়টা? একটা। আর পিছনের দিকে আমার পেশন করার জন্য আছে 3টা, তার আগে আমার আছে কয়টা? 2টা। তাহলে কি বললাম আমরা? 2 1 2 3। তো আমরা যদি তোমাদের বইয়ের মধ্যে দেখাই ডেন্টাল ফর্মুলা, ঠিক আছে, এই যে ছবিটা দেখো, এখানে সুন্দর করে দেওয়া আছে। এটা হচ্ছে উপরের চোয়াল, এটা হচ্ছে কি? নিচের চোয়াল। উপরের চোয়ালে আমরা সবসময় ডেন্টাল সংকেত অর্ধেক বরাবর আমরা যেগুলো একদিকের হিসাব করি। ঠিক আছে। তাহলে এই যে প্রথম 2টা, এই 2টা হচ্ছে আমাদের কি? আমাদের কর্তন দাঁত। এরপরে একটা আছে শুধুমাত্র, যাকে বলি আমরা কি? ছেদন। শেষের 3টাকে বলবো আমরা হচ্ছে কি? পেশন
আর এই মাঝখানে যে দুইটা আছে এদেরকে বলবো আমরা কি অগ্রপেশল। ঠিক আছে, তাহলে দন্ত সংকেত কি বললাম? দন্ত সংকেত হইল স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা ও ধরন যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই বলা হয় কি? দন্ত সংকেত। ঠিক আছে, এখন বলছে প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেকটা চোয়ালে কয়টা করে? 16টি করে দাঁত থাকে, যার মধ্যে 4টা থাকে কর্তন, তারপরে একটি করে 2টা থাকে ছেদন, 2টি করে থাকে অগ্রপেশন এবং 3টি করে থাকে কি? পেশন। এগুলো তোমরা একটু পড়ে নিও, আমরা জাস্ট এই অংশটুকু একটু পড়ে নেই, এটা খুবই ইম্পর্টেন্ট মেডিকেল প্লাস হচ্ছে তোমার খ নম্বরের কোশ্চেন যে কীভাবে দ্বন্দ্ব সংকেত লিখতে হয়। তাহলে দ্বন্দ্ব সংকেত লেখার জন্য আমরা প্রথমে কী করবো? একটি সরল রেখার উপরে, আমরা একটা সরল রেখার উপরে এবং নিচে বিভিন্ন প্রকার ইংরেজি নামের বিভিন্ন প্রকার দাঁতের ইংরেজি নামের প্রথম অক্ষরগুলা লিখে ফেলবো। তাহলে ওই যে বললাম ইনসিসর, ক্যানাইল, প্রিমোলার এবং কি? মোলার। ইনসিসর, ক্যানাইল, প্রিমোলার এবং কি? মোলার, এভাবে লিখব। এবং প্রতি চোয়ালের অর্ধাংশে, অর্থাৎ আমরা অর্ধেক অংশে এই যে অর্ধেক অংশে কোন দাঁতটা কয়টা করে থাকে? অর্ধাংশে মোট দাঁতের সংখ্যাকে 2 দিয়ে কী করবো? আবার গুণ করবো। তাহলে এখানে দেখো আমরা আগেই পড়ছি যে ইনসিসর আছে কয়টা? 2টা। ক্যানাইল আছে কয়টা? 1টা। প্রিমোলার আছে কয়টা? 2টা। আর মোলার আছে কয়টা? প্রিমোলার 2টা আর এই মোলার হচ্ছে কয়টা? 3টা। তাহলে 2 1 সেম উপরে যা থাকে নিচেও তা থাকে। ঠিক আছে, 2 3। এবার আমরা যদি অর্ধেক অংশে চিন্তা করছি, ফুল হিসাব করার জন্য আমরা কত করব? 2 দ্বারা গুণ করব। তাহলে এইভাবেই দেখো এখানে আমরা 8 2 16, 8 2 16, 16 16 যোগ করে কত হচ্ছে? 32। ঠিক আছে, তবে একটু মাথায় রাখতে হবে 5 থেকে 6 বছর যে শিশুগুলো আছে তাদের কিন্তু 32টা দাঁত থাকে না, তাদের দাঁত থাকে কয়টা? 20টা। কেমনে? কারণ তাদের এখানে দেখো তোমরা ইনসিসর 2টা আছে, ক্যানাইল 1টা, প্রিমোলার এখানে 0, এই যে প্রিমোলার দাঁত থাকে না, এই জন্য দেখবা বাচ্চাদের সামনে দাঁত থাকে, পিছনে দাঁত থাকে ইন্দ্রের মতো, কিন্তু মাঝখানে কোনো দাঁত থাকে না। ঠিক আছে, আর মোলার থাকে 2টা। কেন? কারণ ওই যে বলি না আমরা আক্কেল দাঁত, কারণ তাদের তো আক্কেল হয় নাই, এই জন্য আক্কেল দাঁত গজায় নাই। ঠিক আছে, এই জন্য আক্কেল দাঁত বা মোলার দাঁত 3টার জায়গায় থাকবে কয়টা? 2টা। তাহলে 2 1 3, 3 2 5, আর 5কে আমরা কী করবো? উপরে নিচে 2 দ্বারা গুণ করবো। 10 আর 10 কত হইলো? মোট 20টা। এই যেগুলো পরীক্ষায় আসতে পারে দুধ দাঁত সংখ্যা কয়টি, তখন তুমি বলবা কি? 20টি। ঠিক আছে, তাহলে গেল দাঁত। তাহলে মুখ গহ্বরে আমরা কি কি পাইলাম? আমরা জিহ্বা পড়ে ফেলছি, দন্ত সংকেত পড়ে ফেলছি, ইনটু কি দিব আমরা? 2। তাহলে উপরে হচ্ছে 16, নিচে হচ্ছে কত? 16। এটা হচ্ছে কি? প্রাপ্তবয়স্কদের, প্রাপ্তবয়স্ক। ঠিক আছে, এবার আমরা শিখি শিশু, বা এটাকে আমরা বলবো দুধ দাঁত। ঠিক আছে, দুধ দাঁতের ক্ষেত্রে আমরা সেম একটা আন্ডারলাইন নিব, তার উপরে নিচে বিভিন্ন ধরনের দাঁতের প্রথম অক্ষর লিখব। হ্যাঁ, ইনসিসর, ক্যানাইল, প্রিমোলার এবং কি? মোলার। এদের ইনসিসন 2টা, ক্যানাইল 1টা, কিন্তু এদের প্রিমোলার দাঁত থাকে না, এদেরও প্রিমোলার দাঁত থাকে না। আর এর প্রিমোলার দাঁত থাকে কয়টা? 2টা। মোলার দাঁত থাকে 2টা, ইন্টু দিব কত? 2। তাহলে দেখো 2 1 3, 2 5, উপরে 5 ইন্টু 2 কত হইলো? 10, নিচে 5 ইন্টু 2 কত হইলো? 10। আবার এরকম করে না, কাটে দিয়ে 1 করো না, মনে রাখো এটা দ্বারা বুঝেছে উপরে চলে 10টা, নিচে চলে 10টা, মোট কয়টা হলো? 20টা দাঁত। ঠিক আছে, এই হলো আমাদের দাঁত। তাহলে দাঁত নিয়ে আর আলোচনা নাই, এবার চলে যাচ্ছে আমরা কি? আমাদের লালা গ্রন্থি, অর্থাৎ মুখগহ্বরে আমরা কি পাবো? 3 জোড়া লালা গ্রন্থি পাবো। কয় জোড়া? 3 জোড়া। 3 জোড়া লালা গ্রন্থি পাবো, যার মধ্যে একটার নাম হচ্ছে প্যারোটিড, 2 নাম্বার হচ্ছে সাব ম্যান্ডিবুলার এবং 3 নাম্বার হচ্ছে সাব লিঙ্গুয়াল। ঠিক আছে, প্যারোটিড থাকে কটা? 2টা। কোথায়? অবস্থানটা যদি আমরা দেখি, অবস্থান হচ্ছে কোথায়? কানের নিচে। কোথায়? কানের নিচে। ঠিক আছে, এটা যদি আমরা দেখি ঠিক এইরকম আমাদের এই যে কান আছে, এই কানে ঠিক এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে সাব ম্যান্ডিবুলার। মনে রাখবা সাব শব্দটার অর্থ হচ্ছে কি? নিচে, আর ম্যান্ডিবল মানে তুমি জানো নিম্ন চোয়ালকে আমরা বলি ম্যান্ডিবল, আর ঊর্ধ্ব চোয়ালকে বলি আমরা কি? ম্যাক্সিলা। তাহলে ম্যান্ডিবলের নিচে
ম্যান্ডিবলের নিচে, বিশেষ করে আমাদের কোথায়, এই যে কোণা আকৃতির এখানে একটা আছে, ঠিক আছে। এবার যে সাব লিঙ্গুয়াল, আগেই বলছি সাব মানে কি নিচে, আর লিঙ্গ মানে জিহ্বা, লিঙ্গ মানে কি জিহ্বা, তাহলে এটা কোথায় পাওয়া যাচ্ছে, জিহ্বার নিচে। কথা ক্লিয়ার? এটা যে লালা গ্রন্থি। এখন এই লালা গ্রন্থিগুলা থেকে একটা রস খরিত হয়, যার নাম হচ্ছে কি লালা রস। লালা গ্রন্থি থেকে যে রস খরিত হয় তার নাম হচ্ছে কি লালা রস বা সেলাইভা। লালা রস বা এটার নাম হচ্ছে কি সেলাইভা, ঠিক আছে। লালা রসে যদি আমরা উপাদান দেখি, ঠিক আছে, এই উপাদানের মধ্যে প্রথমে সবথেকে বেশি পরিমাণে থাকে কি পানি, এরপরে থাকে জৈব উপাদান, ঠিক আছে, এবং কিছু থাকে অজৈব উপাদান। অজৈব উপাদান, পানি থাকে সব থেকে বেশি। আর জৈব উপাদানের মধ্যে কিছু এনজাইম আছে, কি আছে এনজাইম, যেমন ধরো টায়ালিন, মোল্টেস এবং লাইসোজাইম এনজাইম, কি লাইসোজাইম এনজাইম থাকে। আর অজৈব উপাদানের মধ্যে ক্লোরাইড, অর্থাৎ মনে রাখবা যত ধরনের আয়ন আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, সালফেট, যত আয়ন আছে তারা কোথায় পড়বে, অজৈব উপাদানের মধ্যে পড়তেছে। তো এগুলো সম্পর্কে তোমাদের বইয়ে আছে লালা রস। আমরা চলে যাই লালা গ্রন্থি। তোমাদের বইটা আসলে একসাথে সবগুলো দিলে ভালো হইতো। এই যে দেখো লালা গ্রন্থি, এখানে দেখো লালা গ্রন্থি আমরা কাকে বলতেছি। তাহলে মানুষের মুখগহ্বরের দুই পাশে 3 জোড়া লালা গ্রন্থি বিদ্যমান। এগুলোর মধ্যে একটা হচ্ছে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং কি সাবলিঙ্গুয়াল। এগুলো এখন সৃজনশীলের জন্য তোমার এরকম করে পড়ার দরকার নাই, প্যারোটিড কাকে বলে, কোথায় অবস্থান, খালি এমসিকিউর জন্য মনে রাখবা এটা সবচেয়ে বড় লালা গ্রন্থি। কোথায় অবস্থান করে, কানের নিচে একটি করে মোট 2টি প্যারোটিড গ্রন্থি আছে। তাহলে এই যে এটা কান, এইখানে একটা, অপর দিকে আরেকটা, ঠিক আছে। এখন বলে সাবম্যান্ডিবল, আমরা আগেই বলছি সাব মানে নিচে এবং ম্যান্ডিবল মানে কি চোয়াল। এই যে নিচের চোয়াল আছে না, নিচের চোয়ালের এই জায়গায় যেটা আছে তার নাম হচ্ছে সাবম্যান্ডিবল, ঠিক আছে, সাবম্যান্ডিবুলার। এবং আমাদের সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গ মানে জিহ্বা, এই জিহ্বার নিচে আরেকটা আছে, ঠিক আছে। এবং কোথায় গিয়ে উন্মুক্ত হয়, আমাদের এটা মনে রাখবা প্যারোটিড হচ্ছে দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতে উন্মুক্ত হয় তার নালীটা, আর সেখানে গিয়ে আমাদের লালা রস খরিত হয়। এবং আমাদের সাবম্যান্ডিবল এবং সাবলিঙ্গুয়াল দুইটাই উন্মুক্ত হয়। আমাদের জিহ্বা আছে, জিহ্বাটা যদি আমরা উল্টাই, ওখানে একটা এরকম সুতার মতো অংশ আছে, হ্যাঁ, এটাকে বলা হয় ফ্রেনুলাম, ফ্রেনুলামের পাশে। এখন ওইগুলো পড়ার দরকার নাই, তুমি এখন 1 শট ক্লাস করতেছো, এখন তোমার সব রিডিং পড়ালে আমি আমার জীবন শেষ, তোমারও জীবন কি হবে শেষ। সো আমরা জাস্ট খালি বেসিকটা মাথায় রাখবো, বাকি পড়ার দায়িত্ব হচ্ছে কি তোমার। এবার আসলে সেলাইভা, আমরা আগেই বলছি লালা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কি বলা হয়, সেলাইভা বা লালা রস। দৈনিক কতটুকু খরিত হয়, 1200 থেকে 1500 মিলিলিটার লালা খরিত হয়, এবং যার পিএইচ হচ্ছে কত 7. এগুলো থেকে মনে রাখবা, ঠিক আছে। এবার চলে যাচ্ছে আমরা লালা রসের উপাদান। লালা রসের উপাদানটা যদি তুমি দেখো, লালা রসের উপাদানের মধ্যে আমরা আগেই বলছি পানি থাকে সব থেকে বেশি, দেখো 95.5 থেকে 99.5%। কোষীয় উপাদান ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, লিউকোসাইট থাকে। আর এইগুলা ব্যাকটেরিয়া থাকে বলেই কিন্তু আমরা এই ঘুমানোর পরের দিন সকালে মুখ গন্ধ হয়, ঠিক আছে। এবারে দেখো গ্যাস থাকে প্রতি 100 মিলিলিটার রক্তে 1 মিলিলিটার অক্সিজেন এবং 25 মিলিলিটার নাইট্রোজেন এবং 50 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে। আর অজৈব উপাদান আমি আগেই বলছি, পৃথিবীতে যত অজৈব উপাদানই পড়তে যাবা সবগুলোতেই মাথায় রাখতে হবে কি সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, অর্থাৎ যত আয়ন আছে সবগুলো অজৈব উপাদান। আর জৈব উপাদানের মধ্যে টায়ালিন, তারপরে হচ্ছে আমাদের কি এগুলো অনেক লেখা আছে, তোমরা জাস্ট 3টা মনে রাখবা, টায়ালিন, মোল্টেস এবং কি লাইসোজাইম এনজাইম। এখন দেখো লালার কাজ খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে খ নাম্বারে, যে লালা রসের কাজ বর্ণনা করো। প্রথম কথা হচ্ছে যে তোমরা দেখো আমাদের যদি মুখ শুকায় যায়, আমার বলতে কথা বলতে সমস্যা হয়, আর মুখটাকে সিক্ত রাখার কাজটা কি করে আমাদের মূলত লালার অধিকাংশই পানি এবং খাদ্যের স্বাদ অনুভব এবং পরিপাকের সময় বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটানোর জন্য খাদ্যকে ভিজিয়ে নরম করে, এগুলো শেষ। তাহলে দেখো মুখ, জিহ্বা, লালা সিক্ত থাকার কারণে আমরা কথা বলতে কি করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। যদি আমার লালারস ক্ষরণ না হয় তাহলে আমাদের ঠোঁট জোড়া লাগা যাবে, আমি কথা বলতে পারতেছি না, ঠিক আছে। এরকম মিউসিন নামক গ্লাইকোপ্রোটিন খাদ্যের সঙ্গে মিশে গিয়ে এটাকে খাদ্য উপাদানটাকে পিচ্ছিল করে, যার ফলে আমরা খাদ্য কী করতে পারি, গলার্ধকরণ করতে পারি, ঠিক আছে। এছাড়াও দেখো
মিউসিন নামক গ্লাইকোলাইটিন খাদ্যের সঙ্গে মিশে পিচ্ছিল খাবারকে দলায় পরিণত করে এবং লালা এবং খাদ্য চর্বণ এবং গলাধ্যকরণে কী করে, সহায়তা করে। এছাড়াও লালার মধ্যে ক্লোরাইড আছে যেটা স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে এবং স্যালাইভারি অ্যামাইলেজ কী করে, আমাদের শর্করা জাতীয় খাদ্যকে কী করতে, পরিপাক করে মল্টোজে পরিণত করে। ঠিক আছে। আর বাইকার্বনেট কী করে, লালার অম্ল ভাবটাকে বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে। এরপর আরেকটা পড়ছিলাম আমরা লাইসোজাইম এনজাইম, যেটা খাদ্যের মধ্যে আগত ব্যাকটেরিয়াগুলোকে কী করে, ধ্বংস করে। ঠিক আছে। এগুলো একটু ভালো করে পড়ে নিবা। এখন এবারে আসে আমরা মুখগহ্বরে খাদ্য পরিপাক ক্রিয়া। মুখগহ্বরে খাদ্য পরিপাক ক্রিয়া, পরিপাক ক্রিয়া। ঠিক আছে। মুখগহ্বরে খাদ্য পরিপাক কীভাবে, তোমাকে সৃজনশীল পরীক্ষায় এমনি ডিরেক্ট দিয়ে দিতে পারে। এটা মুখগহ্বর, এখানে একটা ছবি দিছে, এ বললো এই অংশের খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা করো। তখন তুমি কি বললা, মুখগহ্বরের খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা করো, তাই না? তাহলে সবসময় মনে রাখবা খাদ্য পরিপাক কয় প্রকার, দুই প্রকার, একটা যান্ত্রিক ক্রিয়া আর একটা হচ্ছে কি রাসায়নিক ক্রিয়া। যান্ত্রিক ক্রিয়া আর এটা হচ্ছে কি রাসায়নিক ক্রিয়া। যান্ত্রিক ক্রিয়াতে তুমি কি লিখবা, এখানে বেশি কিছু লেখার দরকার, তুমি ডিরেক্ট লিখবা যে আমরা খাদ্য মুখে নেওয়ার পরে দাঁত জিহ্বার সাথে নাড়িয়ে তাকে চর্বণ করে বড় বড় টুকরাগুলোকে কি করি, ছোট ছোট টুকরায় পরিণত করি এবং খাদ্য উপাদানগুলো আমাদের কিসের সাথে, আমাদের এই লালারসের সাথে মিক্স হয়ে গলাধ্যকরণে সাহায্য। এটা তো যান্ত্রিক ক্রিয়া। আমাদের মেইনলি পরীক্ষা লিখতে হবে কোনটা, রাসায়নিক ক্রিয়া। কারণ রাসায়নিক ক্রিয়া যদি আমরা বলি, এখানে তোমাকে মাথায় রাখতে হবে একটা কথা, যে আমাদের খাদ্য উপাদান যে 6টা, যার মধ্যে শর্করা, আমিষ, চর্বি এগুলো হচ্ছে পরিপাক করার প্রয়োজন হয়, কিন্তু ভিটামিন, খনিজ লবণ এবং পানি কী হয় না, পরিপাক ক্রিয়ার প্রয়োজন হয় না। তাহলে আমরা এখানে 3টা খাদ্যের পরিপাক ক্রিয়া সবসময় লিখবো প্রত্যেকটা স্টেপেই। একটা হচ্ছে শর্করা বিপাক, শর্করা বিপাক। এখানে তুমি লিখবা এভাবে যে লালারসের মধ্যে আমাদের 2 ধরনের এনজাইম থাকে, একটা হচ্ছে কি লালা রসে অবস্থিত শর্করা পরিপাককারী এনজাইম, পরিপাককারী এনজাইম কি কি, টায়ালিন ও মল্টেস। কি মল্টেস, যেখানে শর্করা জাতীয় খাদ্যকে আমাদের টায়ালিন ভেঙে কিসে পরিণত করে, মল্টোজে। কিসে পরিণত করে, মল্টোজ। আর এই মল্টোজের উপরে কাজ করে কে, মল্টোজের উপরে কাজ করে হচ্ছে মল্টেস নামক এনজাইম। কোন এনজাইম, মল্টেস। তৈরি করে কিসে, গ্লুকোজে। কিসে পরিণত করে, গ্লুকোজ। কিন্তু এটা খুবই সামান্য পরিমাণে। তাহলে শর্করা পরিপাক হইল কিভাবে, প্রথমে টায়ালিন শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে মল্টোজে পরিণত করে এবং মল্টোজের উপরে মল্টেস কাজ করে কিসে পরিণত করে, গ্লুকোজে পরিণত করে। ঠিক আছে। এবার দেখি আমরা আমিষ পরিপাক কি করব, আমিষ পরিপাক, আমিষ বিপাক। মনে রাখবা মুখগহ্বরে আমিষ জাতীয় খাদ্যের বিপাক ঘটে না। কেন, মুখগহ্বরে আমিষ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম থাকে না। আমিষ জাতীয় খাদ্য পরিপাককারী কি থাকে না, এনজাইম থাকে না, এনজাইম থাকে না। তাই মুখগহ্বরে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয় না। কি হয় না, আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয় না, খাদ্যের পরিপাক হয় না। ওকে, এবার আমরা যাব পরবর্তী যেটা আছে, সেটা হচ্ছে কি চর্বি বা স্নেহ বিপাক। এখানেও আমি জাস্ট ক্রস চিহ্ন দিলাম, বাট তুমি লিখবে এইভাবে, মুখগহ্বরে চর্বি জাতীয় খাদ্য পরিপাকের কোনো এনজাইম থাকে না, যেন মুখগহ্বরে চর্বি জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না।
ঠিক আছে, এই যে বললাম তোমার হচ্ছে মুখগহ্বরের খাদ্য পরিপাক ক্রিয়া একটা যান্ত্রিক ক্রিয়া, একটা হচ্ছে কি রাসায়নিক ক্রিয়া। পরীক্ষায় তুমি এইভাবে লিখবা, তাহলে তুমি ফুল মার্ক পাবা, না একদম মার্ক নাই। ঠিক আছে, গরু রচনা লিখতে যাবা না। এখানে দেখো যান্ত্রিক পরিপাক আছে, এবারে আছে আমাদের কি রাসায়নিক পরিপাক। ওইখানে সুন্দর করে বইয়ের মধ্যে লেখা আছে যে লালাগ্রন্থি থেকে নিঃসৃত টায়ালিন এবং মল্টেজ নামে শর্করা বিশ্লেষণকারী এনজাইম পাওয়া যায়। এগুলো জটিল শর্করাকে ভেঙে মল্টোজে এবং সামান্য মল্টোজকে কিছু পরিণত করে গ্লুকোজে। এই যে রেখা চিহ্নের মাধ্যমে দেখা দিচ্ছে জটিল শর্করাকে টায়ালিন ভেঙে মল্টোজ, আর মল্টোজে পরে মল্টেজ কী করো গ্লুকোজে পরিণত হলো। আমিষ পরিপাক মুখগহ্বরের লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারসে প্রোটিওলাইটিক এনজাইম বা আমিষ বিশ্লেষণকারী এনজাইম থাকে না, তাই এখানে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয় না। স্নেহ পরিপাক সেম, মুখগহ্বরের স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের কোনো এনজাইম না থাকায় এই ধরনের খাদ্যের কোনো পরিপাক হয় না। তাহলে আমাদের মুখগহ্বর সম্পর্কে ডিটেলস আলোচনা শেষ। এখানে কী কী আছে, কীভাবে পরিপাক হয়, পরীক্ষায় সৃজনশীল পরীক্ষা তোমার ওইটাই প্রশ্ন আসবে, মুখগহ্বরের খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা করো। এবার আমরা চলে যাচ্ছি কোথায়, আমাদের পরের যে আলোচনা সেটা হচ্ছে আমাদের পাকস্থলী। কি নিয়ে? পাকস্থলীতে খাদ্য পরিপাক। সেম এখানেও আমাদের ওইভাবেই পড়বো আমরা। পাকস্থলী গঠন দেখব, পাকস্থলীতে পরিপাক করার জন্য কি কি গ্রন্থি আছে সেগুলো দেখব, তারপর গিয়ে আমরা আসবো কি পাকস্থলীতে খাদ্য পরিপাক ক্রিয়া কেমনে হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে আসি পাকস্থলী। যে দেখো এখানে একটা পড়ে নাও, পাকস্থলীর ডায়াফ্রামের নিচে উদরের উপরে অবস্থিত প্রায় 30 সেন্টিমিটার লম্বা 15 সেন্টিমিটার প্রস্থ চওড়া একটা থলির মতো অংশ। কোথায়? উদর গহ্বরের বাম দিকে। এই বাম দিকে আমাদের কি আছে? থলির মতো একটা অংশ আছে, যার ধারণ ক্ষমতা শিশুদের ক্ষেত্রে অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার সময় অর্থাৎ জন্মগ্রহণ করার সময় মাত্র 30 মিলিলিটার, এবং প্রাপ্ত বয়সন্ধিকালে সেটা কত হয়? 1 লিটার, এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় এটা বেড়ে দাঁড়ায় কত? 1.5 থেকে 2 লিটার তার আয়তন। ঠিক আছে, আমরা এখন দেখবো একটা পাকস্থলী কি কি অংশ থাকে। পাকস্থলী, তাহলে একটা পাকস্থলীর ধারণ ক্ষমতা টারণ ক্ষমতা আমরা এগুলো বললাম। এখন আসি একটা পাকস্থলী কী কী থাকে। এই যে পাকস্থলী দেখতে ঠিক এরকম একটা থলির মতো একটা অঙ্গ। এটা আসলে উপর থেকে কি, এটা অন্ননালী, অন্ননালী। ঠিক আছে, মানে অন্ননালী পাকস্থলী যে স্থানে উন্মুক্ত হয় তার নাম হচ্ছে কার্ডিয়া। এটার নাম কি? কার্ডিয়া। ঠিক আছে, কার্ডিয়া থেকে যদি আমি একটা ইমাজিনারি হরিজন্টাল লাইন টানি, এর উপরে যে গম্বুজ আকৃতির অংশটা আছে এটার নাম হচ্ছে ফান্ডাস। এটার নাম কি? ফান্ডাস। এবং এখান থেকে শুরু করে এই স্ফীত অংশ পর্যন্ত এটাকে বলতেছি আমরা দেহ, এবং শেষ অংশটার নাম হচ্ছে কি? পাইলোরাস। পাইলোরাসের আবার দুইটা পার্ট আছে, একটা পাইলোরিক এন্ট্রাম, এটা হচ্ছে কি এন্ট্রাম, আর এটা হচ্ছে কি ক্যানাল। ঠিক আছে, পাইলোরিক ক্যানাল। ঠিক আছে, এই হচ্ছে হিসাব। এরপরে দেখো এই কার্ডিয়া এখানে এবং এই যে পাইলোরাস, এটার নাম পাইলোরাস, পাইলোরাসের এই জায়গায় কিছু বৃত্তাকার পেশি দ্বারা একটা স্ফিংটার আছে। এখানেও সেম কিছু বৃত্তাকার পেশি দ্বারা কিছু কি আছে? স্ফিংটার। ধরো আমি যদি এইভাবে হালি, আমার পাকস্থলী থেকে খাবারটা বের হয়ে আসার কথা ছিল না, কেন বের হচ্ছে না? কারণ এখানে একটা দরজার মতো অংশ আছে, যার নাম হচ্ছে কি? নাম কার্ডিয়াক স্ফিংটার। স্ফিংটার। আর এটার নাম হচ্ছে কি? পাইলোরিক স্ফিংটার। কি নাম? পাইলোরিক স্ফিংটার। এটা হচ্ছে কি? পাইলোরিক স্ফিংটার। ওকে, তাহলে আমরা এই পাকস্থলীর গঠন সম্পর্কে বললাম। আর একটা জিনিস পড়তে পারে যে এর একটা অংশ অবতল আর একটা অংশ হচ্ছে কি উত্তল। অবতল অংশটাকে বলা হয় ছোট বাক, আর অবতল অংশটা উত্তল অংশটাকে বলতে হচ্ছে আমরা কি? বড় বাক। ঠিক আছে, এগুলো তোমরা একটু রিডিং পড়ে নিবা। এই যে পাইলোরি কি পাকস্থলীর গঠন তোমাদের বইয়ে লেখা আছে না, যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় তাকে বলা হয় কার্ডিয়া। এই কার্ডিয়াকে একটা স্ফিংটার নামক পেশি বলয় ধারণ করে। ফান্ডাস, কার্ডিয়ার নিচের বাম পাশের গম্বুজাকৃতির অংশটিকে বলতেছি আমরা কি? আমরা বলতেছি ফান্ডাস। আর এখানে হচ্ছে পরিপাকের সময় গ্যাস জমা হয়। তারপরে দেহ বা কর্পাস, তারপরে এই ফান্ডাস থেকে শুরু করে পাইলোরাসের এই অংশটাকে বলতেছি আমরা কি? দেহ। আর এন্ট্রাম, এটি কর্পাসের নিচে, এই যে দেহের নিচে এই যে এই অংশটুকুকে বলতেছি আমরা কি? এন্ট্রাম। আর পাইলোরাস পাকস্থলীর যে অংশ কি ক্ষুদ্রান্তের ডিওডারামে উন্মুক্ত হয় তাকে বলতেছি আমরা কি? পাইলোরাস। এখানেও একটা স্ফিংটার আছে যার নাম কি? পাইলোরিক স্ফিংটার। ঠিক আছে, এখন এই যে বলছে আমাদের পাকস্থলী সম্পর্কে জানলাম, এখন আমাকে যেটা জানতে হবে
যে পাকস্থলীতে খাদ্য পরিপাক করার আগে আমাকে জানতে হবে যে খাদ্য পরিপাক করার জন্য এখানে কিছু এনজাইমের প্রয়োজন হয় না। এই এনজাইমগুলো কোথা থেকে খরিত হয়? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে খরিত হয়। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো কোথায় থাকে? ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি তোমাদের বইয়ের গ্যাস্ট্রিক গ্রন্থির অংশটুকুতে। কোথায়? গ্যাস্ট্রিক গ্রন্থি। বইটা একটু সুন্দর করে সাজাইতে পারত। এই যে আমরা চলে যাচ্ছি কোথায়, এটা গেল লালা গ্রন্থি, যকৃৎ। যকৃতের পরে চলে যাব আমরা এই আসলাম আমরা কোথায়? গ্যাস্ট্রিক গ্রন্থি। ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে আমরা এখানে একটু ভালো করে বুঝে নিই গ্যাস্ট্রিক গ্রন্থি কি এবং এখান থেকে কী কী খরিত হয়। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা যদি এটা পাকস্থলী বলি, এই যে আমাদের পাকস্থলী, এই পাকস্থলীর যে প্রাচীরটা আছে না, এই প্রাচীরটা আবার 5টা স্তরে গঠিত। কয়টা স্তরে গঠিত? 5টা। সবার বাইরে থাকে হচ্ছে কি সেরোসা, এটার নাম হচ্ছে কি সেরোসা। এরপরের অংশটাকে বলবো আমরা পেশি স্তর। কি বলবো? পেশি স্তর। এরপরে হচ্ছে মাসকুলারিস মিউকোসা, মাসকুলারিস মিউকোসা। আর এরপরে সাব মিউকোসা, সাব মিউকোসা। এবং সবার ভিতরে আমরা এরকম রোগী বিশিষ্ট কতগুলো স্তর পাবো। এই অংশটার নাম হচ্ছে খালি মিউকোসা। এটার নাম কি? মিউকোসা। আর এই মিউকোসা স্তরে কতগুলো আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে না, এই আঙ্গুলের মতো অভিক্ষেপগুলোকে বলি আমরা রুগী। কি বলি এটাকে? রুগী। এবং এই রুগীটা দেখতে এরকম, ঠিক আছে কি না? এটা গর্তের মতো একটা অংশ। ঠিক আছে, এই গর্তের মতো অংশটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক পিট। এটার নাম কি? গ্যাস্ট্রিক পিট। গ্যাস্ট্রিক পিট। আর এই গ্যাস্ট্রিক পিটের মধ্যে অসংখ্য কোষ থাকে, যারা মিলিত হয়ে কী তৈরি করে? গ্যাস্ট্রিক গ্রন্থি তৈরি করে। এবং এখানে কয় ধরনের কোষ পাবো আমরা? গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের কোষ পাবো। কয় ধরনের কোষ পাবো? 4 ধরনের কোষ। বর্তমানকার বইয়ে একটু বেশি করে দিছে। ঠিক আছে, তাহলে দেখো পাকস্থলী একটি থলি সদৃশ অঙ্গ, এর প্রাচীরে মিউকোসা দিয়ে গঠিত এবং মিউকোসা স্তরে স্তম্ভ এপিথেলিয়াম নিয়ে আবৃত প্রায় 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট সম্পন্ন। আর এই গ্যাস্ট্রিক পিট কি ধারণ করে? গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোকে ধারণ করে। এই যে ছবিটাতে তুমি দেখো, এখন বলছে একজন পূর্ণবয়স্ক মানুষ দৈনিক কতটুকু? 2 লিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে। এই গ্যাস্ট্রিক জুসগুলোর মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থির কোষগুলোর নাম কি? অক্সেন্টিক, মিউকাস কোষ, আর্জেন্টাফিন, জাইমোজেনিক সেল। আগের বইয়ে এই 4টাই ছিল, নতুন করে আবার গ্যাস্ট্রিন কোষ দিছে এবং এন্টারোক্রোমাফিন কোষ দিছে। ঠিক আছে, তো এখন দেখো এখানে তোমার কয় প্রকার সেটা বিষয় ইম্পর্টেন্ট না, কোন কোষ থেকে কী খরিত হয় সেটা জানাটা খুব জরুরি। অক্সেন্টিক কোষ থেকে তো আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল কোষ, যেখান থেকে খরিত হয় HCl। কী খরিত হয়? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাজল। মাথায় রাখবে, এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাজল কী তৈরি করে? শোষণ করে, ভিটামিন B12 শোষণে সাহায্য করে। এছাড়া আরেকটা কোষ আছে মিউকাস কোষ। মিউকাস কোষ থেকে কী খরিত হয়? মিউকাস খরিত হয়। আর্জেন্টাফিন থেকে খরিত হয় সেরোটোনিন, যা আবার পাকস্থলীর পেরিস্টালসিসে সাহায্য করে। জাইমোজেনিক কোষ থেকে বা এটার একটা নাম চিপ সেল, যেখান থেকে খরিত হয় পেপসিনোজেন। এই পেপসিনোজেন পরবর্তীতে সক্রিয় হয়ে পেপসিনে পরিণত এবং আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। আর গ্যাস্ট্রিন কোষ থেকে আসে গ্যাস্ট্রিন নামক এক ধরনের হরমোন, যেটা হচ্ছে কি HCl ক্ষরণে উদ্দীপ্ত করে। আর এন্টারোক্রোমাফিন থেকে খরিত হয় হিস্টামিন খরিত হয়। তাহলে এগুলো একটু ভালো করে মুখস্থ করে নিবা। এখন দেখো সেম আগের মতো পড়ে নিই, গ্যাস্ট্রিক জুসের উপাদান কী কী মাথায় রাখবা। পানি সব থেকে বেশি 99.45%। অজৈব উপাদান আগেই পড়ছি, যত ক্লোরাইড, ফ্লোরাইড, সালফাইড, মাইলফাইড যত আছে সব এখানে। আর জৈব উপাদানের মধ্যে আছে মিউসিন, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাজল, এবং এনজাইমের মধ্যে আছে পেপসিন এবং লাইপেজ এনজাইম। এখন নিচের দিকে দেখো, আমার গ্যাস্ট্রিক জুসের কিছু কাজ আছে, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। এবং পরীক্ষা তোমাকে প্রশ্ন আসতে পারে পাকস্থলীর কাজ বর্ণনা করো। এই জায়গায় গ্যাস্ট্রিক জুসের কাজটা লিখে দিলেই চলবে। ঠিক আছে, যে পাকস্থলী সাময়িকভাবে খাদ্য ধারণ করে
এরপরে পাকস্থলী গ্যাস্ট্রিক জুসে HCl আছে, যেটা পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে এবং ব্যাকটেরিয়া, খাদ্যে আগত ব্যাকটেরিয়াকে কী করে, ধ্বংস করে এবং নিষ্ক্রিয় এনজাইমকে কী করে, সক্রিয় করে। গ্যাস্ট্রিক জুসে অবস্থিত পেপসিন আমাদের কী করে, প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। গ্যাস্ট্রিক জুসে পাকস্থলী প্রাচীরকে সুরক্ষা রাখে করে। এখন এই সুরক্ষা দেয় কীভাবে, এটা একটু দেখে নাও ভালো করে, যে এই যে পাকস্থলী আছে, পাকস্থলীর ভিতরে HCl ক্ষরিত হয়, যেটা একটা অনেক শক্তিশালী অ্যাসিড এবং এই অ্যাসিড যদি আমাদের নর্মাল শরীরেও লাগে, আমরা পুড়ে যায় শরীর, ত্বক, ঠিক আছে। এই তো অ্যাসিড যদি আমাদের কোনোভাবে পাকস্থলীর প্রাচীরের সংস্পর্শে আসে, তাহলে কিন্তু পাকস্থলীর প্রাচীরে কী হবে, ক্ষত সৃষ্টি হবে, পুড়ে যাবে বা আলসার হবে, ঠিক আছে কি না। এই জন্য কী করে, এই যে মিউকাস কোষ থেকে ক্ষরিত হয় কি, মিউকাস, এই মিউকাসটা কী করে, আমাদের পাকস্থলীর প্রাচীরের বাইরে একটা স্তর তৈরি করে। পাকস্থলী প্রাচীরের বাইরে এটা কি তৈরি করে, স্তর তৈরি করে, যাকে বলে মিউকোসাল মেমব্রেন। নাম কি, মিউকোসাল মেমব্রেন, ঠিক আছে। এই যেন HClটা তখন আমাদের কি হইতে পারে না, মিউকোসাল মেমব্রেনের সংস্পর্শে আসলেও পাকস্থলী প্রাচীরের সংস্পর্শে আসতে পারে না। এইভাবে তারা কি করে, পাকস্থলীকে সুরক্ষা দান করে, ঠিক আছে। এছাড়াও কিছু বিষাক্ত পদার্থ, ভারী বস্তু, ধাতু, অ্যালকালয়েডকে দেহ থেকে বের করে দেয় এবং গ্যাস্ট্রিক জুসের মধ্যে বিদ্যমান ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যেটা ভিটামিন B12 শোষণে কি করে, সাহায্য করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, গ্যাস্ট্রিক জুসের কাজ। ওকে, এখন আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি পড়ে ফেলছি, তার মানে এখন আমরা পাকস্থলীর পরিপাক সম্পর্কে পড়তে পারবো। লিখি, পাকস্থলীতে খাদ্য পরিপাক, পাকস্থলীতে খাদ্য পরিপাক ক্রিয়া, ঠিক আছে। পাকস্থলীতে খাদ্য পরিপাক ক্রিয়া যদি আমরা বলি, তাহলে এখানে কি হচ্ছে দেখো, প্রথমে আবার আগের মতোই যান্ত্রিক পরিপাক, ঠিক আছে, যান্ত্রিক পরিপাক। এখন যান্ত্রিক পরিপাক জিনিসটা কি, আগের মতোই, এখানে শুধুমাত্র ফিজিক্যাল চেঞ্জ হবে, যে খাদ্য গলাধঃকরণ করার পর খাদ্য আমার পাকস্থলীতে গেল, পাকস্থলী এবার সংকোচন প্রসারণ, এই ছোটো ছোটো টুকরাগুলোকে তারা সংকোচন প্রসারণের মাধ্যমে একদম পিষ্ট করে ফেলে। তোমরা মুভিতে দেখছো না, হলুদ বাটো, মেহেন্দি বাটো, গান শুনছো, এই হলুদকে যেভাবে বাটে এরকম পেস্টে পরিণত করে, ঠিক আছে। এরপরে এই খাদ্য উপাদানগুলা গ্যাস্ট্রিক জুসের সাথে মিশ্রিত হয়ে নরম কাইমে পরিণত হয়, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি, যান্ত্রিক পরিপাক। পাকস্থলীর যান্ত্রিক পরিপাক যদি তোমরা পড়ো, এই দেখো পাকস্থলীর যান্ত্রিক পরিপাক এখানে আছে। মুখ থেকে চর্বিত খাদ্য অন্ননালীর পথে এসে 4 থেকে 9 ঘন্টা অবস্থান করে। এই সময় প্যারাইটাল কোষ থেকে HCl ক্ষরিত যা খাদ্যের বাহিত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। মসৃণ পেশির 3টা স্তর পাকস্থলী গঠিত এবং পেশিগুলো বিভিন্ন দিকমুখিতার কারণে মুখ গহ্বর থেকে আসা অর্ধচূর্ণ খাদ্যকে কিসে করে, পেস্টে পরিণত করে। আর এই সময় গ্যাস্ট্রিক জুস থেকে ক্ষরিত পাকস্থলীর যান্ত্রিক চাপে পিষ্ট খাদ্যের সঙ্গে মিশে স্যুপের মতো একটা মিশ্রণ তৈরি করে, যাকে বলা হচ্ছে কি, কাইম শেষ। এটা হচ্ছে কি, যান্ত্রিক পরিপাক। এখন আমরা আসি রাসায়নিক পরিপাক। তাহলে আমরা রাসায়নিক পরিপাকে প্রথমে আমরা ওই আগের মতোই 3টা পয়েন্ট মাস্ট লিখতে হবে। কয়টা পয়েন্ট, 3টা। একটা হচ্ছে কি, শর্করা পরিপাক, শর্করা পরিপাকে তুমি কি লিখবা, মাথায় রাখতে হবে যে এখানে আমাদের শর্করা পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম না থাকায় কি হয় না, শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না। শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না, খাদ্য পরিপাক হয় না, ঠিক আছে। এটা হলো আমাদের কি, শর্করা পরিপাক। এবার আসি আমিষ জাতীয় খাদ্য পরিপাক, ঠিক আছে না। আমিষ জাতীয় খাদ্য পরিপাক করার জন্য আমাদের যে চিপ সেল বা জাইগোজোমিক সেল থেকে আসে পেপসিনোজেন। এই পেপসিনোজেন তার কি অবস্থা থাকে, নিষ্ক্রিয়, ঠিক আছে, নিষ্ক্রিয়। তো প্রথমেই এটা কি হয়, পাকস্থলীর HCl এর সংস্পর্শে আসে,
সক্রিয় হয়ে পেপসিনে পরিণত হয়। কিসে পরিণত হয়? পেপসিন। এটা হলো কি সক্রিয়। আর সক্রিয় পেপসিন কি করে? এবং এখানে আরেকটা আছে প্রোরেনিন। প্রোরেনিন এনজাইম আছে, ঠিক আছে। প্রোটাও এটা হচ্ছে কি নিষ্ক্রিয়। পরে কার সংস্পর্শে? HCl এর সংস্পর্শে আসে, সে রেনিনে পরিণত হয়। কিসে পরিণত হয়? রেনিন। তাহলে প্রথমে আমরা কি করি? নিষ্ক্রিয় এনজাইমগুলোকে পাকস্থলীতে HCl এর সংস্পর্শে কী হয়? সক্রিয় হয়। যেখানে পেপসিনোজেন HCl এর সংস্পর্শে পেপসিনে পরিণত হয়, আর প্রোরেনিন HCl এর সংস্পর্শে এসে কী হয়? রেনিনে পরিণত হয়, ঠিক আছে। এরপরে দেখো কি হয়, এই আমিষ জাতীয় খাদ্য বা প্রোটিন জাতীয় খাদ্যকে প্রথমে পেপসিন ভেঙে কি করে? সরল প্রোটিওস ও পেপটোন কি করে? প্রোটিওস প্লাস পেপটোনে পরিণত করে, ঠিক আছে। প্রোটিওস এবং পেপটোনে। তারপরে দেখো এই যে প্রোরেনিন সক্রিয় কী হলো? রেনিন হইল। এই রেনিনটা কার উপর কাজ করে? দুধের প্রোটিন। আর দুধের প্রোটিনের নাম হচ্ছে কি? কেজিন। কেজিন। এই কেজিনের উপরে কাজ করে কে? রেনিন। তৈরি করে প্যারাকেজিন। আর এই প্যারাকেজিনের উপরে কাজ করে আমাদেরকে পেপসিন, ঠিক আছে। সে কিসে করে? আগের মতোই প্রোটিওস এবং প্রোটিওস প্লাস পেপটোনে পরিণত করে, পেপটোন, ঠিক আছে। এখন 3 নাম্বার পয়েন্ট আছে আমাদের কি? 3 নাম্বার পয়েন্ট আছে আমাদের চর্বি বা স্নেহ পরিপাক। কি? চর্বি বা স্নেহ পরিপাক। এখানে তুমি এটা লিখে রাখতে পারো যে চর্বি জাতীয় খাদ্য পরিপাকের জন্য এখানে কোনো এনজাইম থাকে না, সুতরাং এখানে চর্বি জাতীয় খাদ্যের পরিপাক হয় না, ঠিক আছে। এভাবে তুমি লিখতে পারো, অথবা আরেকটা লাইন অ্যাড করতে পারো যে শুধুমাত্র মাখনের চর্বিটা এখানে কি হয়? পরিপাক হয়, ঠিক আছে। এভাবে তুমি লিখবা, ওকে। তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমি বইটা একটু যদি তোমাকে দেখাই। আমি জাতীয় শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না, লেখা আছে না? গ্যাস্ট্রিক জুসে অবস্থিত পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম থাকে। এনজাইমটি গ্যাস্ট্রিক জুসের HCl এর সংস্পর্শে বিক্রিয়া করে সক্রিয় পেপসিনে পরিণত হয়, ঠিক আছে। এই পেপসিন অম্লীয় মাধ্যমে জলীয় আমিষের আর্দ্র বিশ্লেষণ ঘটিয়ে প্রোটিওস এবং কি? পেপটোনে পরিণত। তুমি যদি এগুলো না লিখে ডিরেক্ট এগুলো লেখো, আমিষ প্লাস মানে পেপসিন প্রোটিওস এবং পেপটোনে পরিণত করে, তারপরে কেজিনের উপরে পেপসিন কি? পলিপেপটাইডে পরিণত করে। তুমি এভাবে লিখলেও চলবে, সমস্যা নাই। জাস্ট রেখা চিহ্নটা যদি দাও তাও কোনো সমস্যা নাই। স্নেহ পরিপাক এখানে তো লেখা আছে যে অম্লীয় মাধ্যমে স্নেহ বিশ্লেষণকারী এনজাইম কাজ করতে পারে না, কিন্তু পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ নামক খুব দুর্বল স্নেহ বিশ্লেষণকারী এনজাইম থাকে, যেটা হচ্ছে কি? লাইপোলাইটিক এনজাইমের মাধ্যমে। এটা ব্যতিক্রম অর্থে এগুলো অম্লীয় পরিবেশে কাজ করতে সক্ষম। দরকার নাই, জাস্ট লাস্ট লাইনটা দেখো। গ্যাস্ট্রিক লাইপেজ বাটারের ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং কি? গ্লিসারলে পরিণত করতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 3টা বলবো। শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না, শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়, আর চর্বি জাতীয় খাদ্যের পরিপাক হয় না। তবে ব্যতিক্রমধর্মীভাবে বলতে পারো যে শুধুমাত্র বাটারের চর্বিটা কি হয়? পরিপাক হয়। এখন একটা খ নাম্বারের কোশ্চেন আসতে পারে তোমাকে, যে পাকস্থলী তো আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে, না পাকস্থলী তো নিজেও আমিষ দ্বারা গঠিত, মানে প্রোটিন দ্বারা গঠিত, তাহলে সে কেন নিজে পরিপাক হয় না? তাহলে পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না, ঠিক আছে। এই প্রশ্নটার উত্তর যদি আমরা দেখি, এটা একটা খ নাম্বারের কোশ্চেন, যে পাকস্থলী নিজে কেন এনজাইম দ্বারা পরিপাক হয় না, ঠিক আছে। তো আমরা একটু আগেই বললাম, প্রথম কথা হচ্ছে যে HCl সংস্পর্শে আসলেই কিন্তু আমাদের পাকস্থলীতে সমস্যা হবে। তো এখন আমরা বলছিলাম না যে পাকস্থলীর অন্তর্গাত্র থেকে নিঃসৃত মিউকাস HCl এর আক্রমণ রোধী প্রতিবন্ধক হিসেবে কাজ করে। প্রথমে এটার উপরে মিউকোসাল একটা কী হয়? মেমব্রেন তৈরি হয়, যার কারণে HCl সরাসরি পাকস্থলীর প্রাচীরের সংস্পর্শে আসতে পারে না। 2 নাম্বার, পাকস্থলীর মধ্যে বাইকার্বনেট আছে। তাহলে HCl হইল কি রে? অম্ল, আর বাইকার্বনেট হইল হচ্ছে আমাদের কি? বাইকার্বনেট হলো কি রে? ক্ষার। তাহলে এই ক্ষার এবং অম্ল বিক্রিয়া করে কি হবে? প্রশমিত হয়ে যাবে না, ঠিক আছে। এই জন্য বলছে HClকে প্রশমিত করে ফেলে। এরপরে বলছে যে এছাড়াও পেপসিনোজেন বা রেনিন যে এনজাইমগুলো আছে তারা কি অবস্থায় ক্ষরিত হয়?
নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হয়। তার মানে এই কয়েকটা কারণের জন্যই মূলত হচ্ছে কি থাকে, মূলত আমাদের পাকস্থলী নিজে পরিপাক হয় না। তবে একটা এখানে এমসিকিউর জন্য মনে রাখবা যে আমরা যদি হচ্ছে স্বাভাবিক অবস্থায় পাকস্থলী প্রোটিন নির্মিত অন্তঃপ্রাচীর কখনোই নিজে ক্ষরণে ক্ষতিগ্রস্ত হয় না, তবে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে অথবা তোমরা ব্যথানাশক ওষুধ NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যদি বেশি বেশি খায় তাহলে সেক্ষেত্রে পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হতে পারে, যাকে বলা হয় কি গ্যাস্ট্রিক আলসার নামে পরিচিত। ঠিক আছে, তাহলে আমরা পাকস্থলীর খাদ্য পরিপাক ক্রিয়া এবং এখানকার যত কিছু আছে সব কিছু পড়ে ফেললাম। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পাকস্থলী, এখানে কী কী প্রশ্ন আসতে পারে যে 1 পাকস্থলীর খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা করো, পাকস্থলীর কাজ বর্ণনা করো, পাকস্থলীতে যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে তাদের ক্ষরণ হয় এবং তাদের কাজ কি সেগুলো বর্ণনা করো, এবং লাস্ট প্রশ্ন আসতে পারে যে কি পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না। ঠিক আছে, এটুকু ভালো করে পড়তে হবে। এরপরের যে আমাদের নেক্সট টপিকটা আছে সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক ক্রিয়া তোমাদের বইয়ে, কিন্তু আসলে ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক ক্রিয়া পড়তে গেলে আমাদের আগে আরও 3টা জায়গা পড়তে হবে। একটা হচ্ছে যকৃৎ, অগ্নাশয়, প্লাস হচ্ছে আমাদের কি আন্ত্রিক গ্রন্থি। তো প্রথমে আমরা আসি যকৃৎ। তো যকৃৎ নিয়ে যদি পড়তে যাই তো আমরা বই লাইন বাই লাইন পড়লে অনেক বড় ক্লাস হয়ে যাবে, এই জন্য আমরা লাইন বাই লাইন না পড়ে জাস্ট বেসিক বুঝি। যকৃৎ মনে রাখতে হবে যে আমাদের উদর গহ্বরের ডান দিকে এই জায়গাটাতে একটা 3 কোণাকার অঙ্গ আছে। কিসের মতো? 3 কোণাকার একটা অঙ্গ আছে, যাকে আমরা কি বলতেছি? যকৃৎ। এই যকৃৎ একটা আবরণ দ্বারা আবৃত থাকে যার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। যকৃৎ একটা আবরণ দ্বারা আবৃত থাকে, তার নাম হচ্ছে কি গ্লিসন্স ক্যাপসুল। তার নাম কি? গ্লিসন্স ক্যাপসুল। ঠিক আছে, এবং যকৃতের যদি আমি দেখি এখানে আমার 4টা খণ্ড। কয়টা খণ্ড? 4টা। তাহলে এই দিকের অংশটাকে এই বরাবর যদি আমি চিন্তা করি, এখানে একটা আছে, লিগামেন্ট আছে, ফেলসিফারাম, লিগামেন্ট ফেলসিফারাম। এই লিগামেন্ট দ্বারা এই দিকে এটা করে ডান খণ্ড, সেখানে না লিখি ডান খণ্ড, এটা হচ্ছে ডান খণ্ড, আর এটা হচ্ছে কি বাম খণ্ড। এবং যকৃতের নিচের দিকে আমরা 2টা খণ্ড পাবো, একটা হচ্ছে কোয়াড্রেট, আর একটা হচ্ছে কি কোডেট। এই 4টা খণ্ড দিয়ে আমাদের কি যকৃৎ গঠিত। ঠিক আছে, যকৃৎ কি বললাম, সংজ্ঞা তো আসবে না যকৃৎ কাকে বলা, তুমি জাস্ট মনে এটা একটা অঙ্গ, উদর গহ্বরের ডান দিকে পাকস্থলীর ডানে অবস্থিত 3 কোণাকার একটা অঙ্গ। ঠিক আছে, এটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে জানো গ্লিসন্স ক্যাপসুল। তুমি একটু ইয়াগুলো পড়ে নিতে পারো যে ভর কত, দেখো লেখা আছে না যে যকৃতের উদর গহ্বরের উপরে ডান দিকে বেশিরভাগ অংশ জুড়ে মধ্যচ্ছরা বা ডায়াফ্রামের নিচে ডিওডেনাম এবং যকৃৎ ডান বৃক্কের উপরে পাকস্থলীর ডান পাশে অবস্থিত। এটি মানবদের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি। এমসিতে প্রশ্ন আসতে পারে। এর ওজন পুরুষে 1.8 থেকে 4 থেকে 1.8 কেজি এবং নারী থেকে 1.2 থেকে 1.4 কেজি। সদ্য ভূমিষ্ঠ গেলায় মাত্র 150 গ্রাম। নারী এবার দেখো ডান বাম কোয়াড্রেট এবং কোডেট নামক 4টা অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত, এবং খণ্ডগুলো স্থিতিবিস্তাপক ক্যাপসুলে আবৃত। ডান খণ্ডটির মধ্যে কি সব থেকে বড়, এবং যকৃতের ডান খণ্ডের নিচে একটা কি আছে? পিত্তথলি আছে। এই যে ডান খণ্ড আছে না, এই ডান খণ্ডের নিচে আমরা একটা থলির মতো অঙ্গ পাবো। এই থলির মতো অঙ্গটার নাম হচ্ছে কি পিত্তথলি। ঠিক আছে, এটার নাম কি? পিত্তথলি বা গল ব্লাডার, পিত্তথলি বা গল ব্লাডার। ঠিক আছে, এই পিত্তথলির পরে দেখো এখানে আমরা যদি দেখি এটাকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি, অনুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, এই যকৃতের যেমন কতগুলো খণ্ড আছে বা লোব আছে, এগুলোকে আমরা ইংরেজিতে বলবো কি লোব। প্রত্যেকটা লোবের ভিতরে আরও অসংখ্য ছোট ছোট খণ্ড আছে, এগুলোকে বলা হচ্ছে লোবিউল। আর একটা লোবিউলকে যদি আমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি তাহলে এখানে আমরা কেন্দ্রে পাবো একটা কেন্দ্রীয় শিরা, এবং তার চারদিকে এরকম কতগুলো বহুভুজাকৃতির কী পাবো? কোষ পাবো। কী পাবো? কোষ পাবো। আর এই কোষগুলোকে বলা হয় হেপাটোসাইট, হেপাটোসাইট। ঠিক আছে, এবং হেপাটোসাইটের ফাঁকে ফাঁকে কিছু ফাঁকা স্থান আছে যাদেরকে বলা হয় কি সাইনুসয়েড। নাম কি? সাইনুসয়েড। তোমরা এই ছবিতে দেখো যকৃতের আণুবীক্ষণিক যদি গঠনটা দেখি, যে যকৃৎ গ্লিসন্স ক্যাপসুল নামক পর্দা দিয়ে আবৃত থাকে। যকৃতের অভ্যন্তরে প্রবেশ করলে যকৃতের লোবিউল নামক অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত। লোবিউলগুলো 5 থেকে 6 বাহু বিশিষ্ট, বহুভুজাকার,
হ্যাঁ, অধিকাংশ লবিউলে 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট এবং প্রত্যেকটা লবিউলের অন্তর্ভাগে অসংখ্য বহুভুজাকৃতির হেপাটিক কোষ বা হেপাটোসাইট থাকে এবং লবিউলের কেন্দ্রে একটা কী থাকে, কেন্দ্রীয় শিরা। ঠিক আছে, এবং লবিউলের মাঝে মাঝে রক্ত চলাচলের জন্য কি থাকে, ফাঁকা স্থান থাকে, যাকে বলা হয় কি, সাইনুসয়েড বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আণবিক গঠন। এখন আমরা জিনিসটা যদি দেখি, এই যকৃতের যে কোষগুলো আছে সাইনুসয়েড, এখান থেকে একটা রস খরিত হয়, জানা যায় বাইল, বাইল বা পিত্তরস। কি উৎক্ষরিত হয়, পিত্তরস। এই পিত্তরস ক্ষরণ হওয়ার পরে এটা ডান দিক থেকে পিত্তরস যেটা নিয়ে আসে তার নাম ডান যকৃৎ নালী, বাম দিক থেকে যে পিত্তরসটা নিয়ে আসে তার নাম হচ্ছে কি, বাম যকৃৎ নালী, এবং এরা একটা সময় মিলিত হয়ে তৈরি করে অভিন্ন যকৃৎ নালী। তাহলে এটার নাম কি দিলাম, ডান যকৃৎ নালী। বাম দিক থেকে যেটা আসে তার নাম হচ্ছে কি, বাম যকৃৎ নালী, বাম যকৃৎ নালী, এবং এরা মিলিত হয়ে তৈরি করে অভিন্ন যকৃৎ নালী। কি, অভিন্ন বা কমন হেপাটিক ডাক্ট, অভিন্ন যকৃৎ নালী। এবং এই অভিন্ন যকৃৎ নালীগুলা যখন একটার একটা এখানে নিচের দিকে আমরা কি বলছিলাম, এটার নাম পিত্তথলি। আর এই পিত্তথলির যে নালীটা আছে পিত্তনালী, তার সাথে যুক্ত হয়ে তৈরি করে অভিন্ন পিত্তনালী। এটার নাম কি, অভিন্ন পিত্তনালী। ঠিক আছে, এখন দেখো আমাদের যে যকৃৎ আছে, এই যকৃতের ডানে ঠিক এই জায়গাটাতে একটা থলির মতো অঙ্গ আছে, যার নাম আমরা কি বলছিলাম, পাকস্থলী। এই পাকস্থলী যখন এদিকে আসবে তাহলে এখানে কি, সে ডিওডেনাম গঠন করে। কি গঠন করে, ডিওডেনাম। এবং ডিওডেনামের মাঝে আমরা একটা কি পাই, একটা মরিচের মতো বা পাতার মতো একটা অঙ্গ পাই, যার নাম হচ্ছে কি, অগ্নাশয়। এই অগ্নাশয়ের ভিতরে আবার একটা আছে অগ্নাশয় নালী, এর কেন্দ্রে আছে কি, অগ্নাশয় নালী। এইখান থেকে ধর একটা অগ্নাশয় নালী আসলো। ঠিক আছে, তো এই অগ্নাশয় নালীটা এইদিকে আসলো, আর এই যে আমাদের অভিন্ন পিত্তনালী গিয়া অগ্নাশয় নালীর সাথে কি হয়, যুক্ত হয়ে আমাদের ডিওডেনামে উন্মুক্ত হয়। ডিওডেনামে যেই জায়গায় উন্মুক্ত হয় তার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভেটার। এটার নাম কি, অ্যাম্পুলা অফ ভেটার। ঠিক আছে, তাহলে কি বললাম, যকৃতের গঠনটা যদি আমরা ভালো করে দেখি, যকৃতের ডান খণ্ড আছে, বাম খণ্ড, কোডেড এবং কোয়াড্রেট। যকৃতের ডান দিকে একটা আছে কি, থলির মতো অঙ্গ, যাকে বলে পিত্তথলি বা গল ব্লাডার। এখন বলছে যে আমরা যকৃতে যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি, প্রত্যেকটা খণ্ডে অসংখ্য লোবিউল থাকে 1 মিলিমিটার দৈর্ঘ্য, এবং লোবিউলের ভিতরে থাকে হচ্ছে আমাদের একটা কেন্দ্রীয় শিরা, এবং এইদিকে অসংখ্য এরকম কোষ থাকে, যে কোষগুলোকে বলতেছে আমরা হেপাটোসাইট বা হেপাটিক কোষ। এবং হেপাটোসাইটের ফাঁকে ফাঁকে রক্ত চলাচলের কতগুলো ফাঁকা স্থান থাকে, যাকে বলা হয় সাইনুসয়েড। এখন এই হেপাটিক কোষগুলোর মধ্যে উৎপন্ন হয় একটা রস, যার নাম কি, পিত্তরস বা বাইল। এই পিত্তরসকে ডান দিক থেকে যারা বহন করে নিয়ে আসে তার নাম ডান যকৃৎ নালী, বাম যকৃৎ খণ্ড থেকে যারা নিয়ে আসে তাকে বলা হয় বাম যকৃৎ নালী। তারা যখন নিজেদের মধ্যে যুক্ত হইল এই জায়গাটাতে, তখন তার নাম হলো কি, অভিন্ন যকৃৎ নালী। এবং নিজেদের পিত্তথলি আছে, এই পিত্তথলির একটা নালী আছে যার নাম হচ্ছে পিত্তনালী বা 60 ডাক্ট। এইটা গিয়া অভিন্ন যকৃৎ নালীর সাথে তৈরি করলো, যুক্ত হয়ে অভিন্ন পিত্তনালী। এই অভিন্ন পিত্তনালী নিচের দিকে আসে, আমাদের কার সাথে যুক্ত হয়, অগ্নাশয় নালীর সাথে যুক্ত হয়ে কোথায় উন্মুক্ত হয়, ডিওডেনামে উন্মুক্ত হয়। আর যেই জায়গাটাতে উন্মুক্ত হয় তার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভেটার। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে যকৃতের গঠন। পরীক্ষায় জীবনে প্রশ্ন আসবে না যকৃতের গঠন, জাস্ট এমসিকিউ এর জন্য জানা। এখন যেটা পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে কি, পরিপাকে যকৃতের ভূমিকা, যকৃতের ভূমিকা। ঠিক আছে, বা যকৃতের কাজ। তো যকৃতের কাজটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। কয়টা ক্যাটাগরিতে ভাগ করব, দুইটা। একটা হচ্ছে সঞ্চয়ী ভূমিকা, সঞ্চয়ী ভূমিকা, আর এটা পড়ব আমরা বিপাকীয় ভূমিকা। ঠিক আছে, কারণ সঞ্চয়ী ভূমিকার প্রথম যে স্টেপটা আছে তার নাম হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয়, গ্লাইকোজেন সঞ্চয়। আমি এগুলা বই ধরে রিডিং পড়াবো না, জাস্ট তোমাদের হচ্ছে কি বেসিকটা বুঝিয়ে দিব। তাহলে দেখো আমাদের যে রক্ত আছে, এই রক্তে একটা নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ থাকা দরকার, যেটা হচ্ছে 100 মিলিলিটার রক্তে 90 মিলিগ্রাম গ্লুকোজ থাকা বাঞ্ছনীয়, গ্লুকোজ থাকা জরুরি। এর থেকে বেশি যদি হয়ে যায় গ্লুকোজ লেভেল, বেশি হলে তাকে বলা হয় হাইপার গ্লাইসেমিয়া, হাইপার গ্লাইসেমিয়া। আর হাইপার গ্লাইসেমিয়া হলে ব্লাড প্রেশার বাড়ে যাবে, মাথা ব্যথা হবে, এই সেই হবে। ঠিক আছে, আর যদি গ্লুকোজ লেভেল আমাদের কি হয়
কমে যায়, এই 90 মিলিগ্রামের থেকে কমে যায়, তখন তাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া। আর হাইপোগ্লাইসেমিয়া হলে মানুষের কী হবে? স্লারিং অফ স্পিচ, ব্লারিং অফ ভিশন, অর্থাৎ মুখে তোতলানো, চোখে ঝাপসা দেখা, কনভালশন, কনফিউশন এরকম হইতে পারে। ঠিক আছে, তাহলে গ্লুকোজের লেভেল 100 মিলিলিটার রক্তে 90 মিলিগ্রাম থাকাটা মাস্ট বি নিডেড। এখন ধরো আমি আজকে অনেক বেশি গ্লুকোজ খাইয়ে ফেলছি। কি খাইয়ে ফেলছি? শর্করা জাতীয় খাবার অনেক বেশি খাইয়ে ফেলছি। তখন এই অতিরিক্ত যে গ্লুকোজটা আছে, শর্করা পরিপাক হইল কি গ্লুকোজ, এই অতিরিক্ত গ্লুকোজটা আমাদের এখানে একটা বিশেষ হরমোন আছে ইনসুলিন। ইনসুলিন হরমোনের প্রভাবে কি হয়? গ্লাইকোজেনে পরিণত হয়। কিসে পরিণত হয়? গ্লাইকোজেন। আর এই গ্লাইকোজেনটা তখন আমাদের কোথায় গিয়ে জমা থাকে? যকৃতে গিয়ে জমা হয়, যকৃতে জমা হয়। এই জন্য আমরা এটাকে কি বলছি? 1 নম্বর পয়েন্টটা বলছি গ্লাইকোজেন সঞ্চয়। ঠিক আছে, যে অতিরিক্ত শর্করাজাতীয় খাদ্য খাইলে গ্লুকোজের পরিমাণ রক্তে বেড়ে যায়, তখন অগ্ন্যাশয় থেকে ইনসুলিনের প্রভাবে এই গ্লুকোজটা কিসে পরিণত হয়? গ্লাইকোজেন হয়ে আমাদের দেহে জমা হয়। 2 নম্বর হচ্ছে রক্ত সঞ্চয়। রক্ত সঞ্চয়, ঠিক আছে, রক্ত সঞ্চয়। মনে রাখবো একটু আগেই পড়ছি যে আমাদের যকৃতের মধ্যে অনেকগুলো ফাঁকা স্থান আছে, জানেন, সাইনোসয়েড। এই সাইনোসয়েডে যকৃতের সাইনোসয়েড, এই সাইনোসয়েডে প্রায় 1500 মিলিলিটার পর্যন্ত, কত? 1500 মিলিলিটার রক্ত কি থাকতে পারে? জমা থাকতে পারে, জমা থাকে বা সঞ্চয় হয়ে থাকে। কথাটা বুঝতে পারছি? 3 নম্বর পয়েন্টটা পড়বো আমরা ভিটামিন সঞ্চয়। কি বলবো? ভিটামিন সঞ্চয়। ঠিক আছে, ভিটামিন সঞ্চয়। তাহলে আমাদের ভিটামিন কয় প্রকার? 2 প্রকার। একটা আছে কি রে? পানিতে দ্রবীভূত ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন, এটা কি কি? বি এবং সি। আর চর্বিতে দ্রবীভূত ভিটামিন আছে কি? চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই এবং কে। এইগুলা সবাই হচ্ছে কি যকৃতে জমা থাকে। আর ভিটামিন বি এবং সি এর মধ্যে মনে রাখবা B1, B9, B12 এবং সি, এগুলো হচ্ছে কি যকৃতে সঞ্চয় হয়ে থাকে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট আমরা কি বলবো? পিত্তরস উৎপাদন। পিত্তরস উৎপাদন বা বাইল উৎপাদন। ঠিক আছে, তাহলে আমরা কি করতেছি? মাথায় রাখবে একটা জিনিস, পিত্তরস আমরা সবাই ভুল করি। পিত্তরস কোথা থেকে উৎপন্ন হয়? বলে ফেলি পিত্তথলিতে। আসলে না, পিত্তরস উৎপন্ন হয় যকৃতে, জমা থাকা গিয়া কোথায়? পিত্তথলিতে। ঠিক আছে, এরকম বেশ কয়েকটা পয়েন্ট দেখো আমাদের কী কী আছে যকৃতের ভূমিকাগুলোতে। দেখো, গ্লাইকোজেন সঞ্চয় পড়ে ফেলছি, 2 নম্বর হচ্ছে রক্ত সঞ্চয় পড়ে ফেলছি, ভিটামিন সঞ্চয় পড়ে ফেলছি, পিত্তরস সঞ্চয় পড়ে ফেলছি। ঠিক আছে, চর্বি এবং অ্যামাইনো অ্যাসিড সঞ্চয় এবং কিছু পরিমাণে আমাদের খনিজ লবণ এখানে কি হয়? সঞ্চয় করে রাখে। ঠিক আছে, যেমন ধরো এখানে লেখা আছে যে যকৃৎ লৌহ পটাশিয়াম সঞ্চয় করে এবং লোহিত রক্তকণিকার ভাঙ্গনের ফলে হিমোগ্লোবিন যকৃতের কাপ্পার কোষের মাধ্যমে ভেঙে হিম এবং গ্লোবিনে পরিণত হয় এবং হিমের লৌহ অংশ ফেরিটিন রূপে যকৃতে কি হয়? জমা থাকে। তাহলে এগুলো হলো কি যকৃতের সঞ্চয়ী ভূমিকা। সঞ্চয়ী ভূমিকা পাইলাম কয়টা? 6টা। ঠিক আছে, 5 নম্বরে কি বললাম? আমিষ এবং প্রোটিন সঞ্চয়, আমিষ ও চর্বি সঞ্চয় করে রাখে। ঠিক আছে, আর 6 নম্বর আমরা কি পাইলাম? খনিজ লবণ সঞ্চয়, খনিজ লবণ সঞ্চয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে যকৃতের সঞ্চয়ী ভূমিকাগুলো ব্যাখ্যা করে, তখন তুমি হেডলাইন লিখবা আর 1-2 লাইন করে লিখে দিবা। এবার আসে আমরা যকৃতের বিপাকীয় ভূমিকা। যকৃতের বিপাকীয় ভূমিকা, অর্থাৎ যকৃতে কি কি বিপাক হয়। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা আসি শর্করা বিপাক। 1 নম্বর পয়েন্টে আসবো আমরা কি? শর্করা বিপাক। শর্করা বিপাকের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, গ্লাইকোজেনোলাইসিস, তারপরে গ্লুকোনিওজেনেসিস, লাইপোজেনেসিস, এরকম অনেকগুলো পয়েন্ট আছে। আমরা যে পয়েন্টগুলো বুঝি, এটা হচ্ছে কি গ্লাইকোজেনোলাইসিস। আমরা পয়েন্টগুলো বুঝে নিই, তোমরা বাকিটা নিজে বানা লিখতে পারো। গ্লাইকোজেনোলাইসিস বলতে কি বোঝাচ্ছি বলো তো? আমাদের শরীরে ধরো একটু আগেই বলছি 100 মিলিলিটার রক্তে 90 মিলিগ্রাম গ্লুকোজ থাকা দরকার, গ্লুকোজ থাকা দরকার। ঠিক আছে, এখন ধরো আমার গ্লুকোজের পরিমাণ কমে গেছে, গ্লুকোজ লেভেল কী হয়েছে? কমে গেছে। এখন আমরা আগের বার
আমাদের যে যকৃতে যে গ্লাইকোজেন সঞ্চয় করে রাখছিলাম না, গ্লাইকোজেন, এবারে এই গ্লাইকোজেনটা ভেঙে আমাদের কিসে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়। কিসে পরিণত হয়, গ্লুকোজ। কার প্রভাবে, এটা একটা হরমোন আছে, নাম তার গ্লুকাগন। ঠিক আছে, গ্লুকাগন হরমোনের প্রভাবে আমাদের যে যকৃতের মধ্যে জমানো গ্লাইকোজেনটা আছে সেটা ভেঙে কিসে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়। তার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এবার আসি আমরা পরের যে ইয়াটা আছে তার নাম হচ্ছে কি, গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস শব্দটা কি, অর্থাৎ ধরো এখন ধরো আমরা কি বললাম, রক্তে 90 মিলিগ্রাম, 100 মিলিলিটার রক্তে 90 মিলিগ্রাম গ্লুকোজ থাকা দরকার। কিন্তু আমি ধরো একটা জায়গায় গেছি, ধরো তোমরা লাইফ অফ পাই মুভিটা দেখছো মনে হয় অনেকেই, যে সে সমুদ্রে গেছে, হঠাৎ করে ঝড় উঠছে, এখন সবাই মরে গেছে, একাই সারভাইভ করবে কেমনে। এই যে দেখো তার শরীর কোনো খাবার নাই। প্রথম দিকে আমরা যে জমানো গ্লাইকোজেনগুলো ছিল সেগুলা ভেঙে গ্লুকোজে পরিণত হয়েছে। পরে গ্লাইকোজেন, জমানো গ্লাইকোজেনগুলোও শেষ, তখন কি হবে, তোমার তো রক্তে গ্লুকোজের লেভেলটাকে মেনটেন করতে হবে, নাহলে তুমি মারা যাবা। তখন কি করে এরা, আমাদের নন কার্বোহাইড্রেট বা অশর্করা জাতীয় খাদ্য, যেমন ধরো আমরা কি বলি, আমিষ ও চর্বি, এই অশর্করা জাতীয় খাদ্যগুলো থেকে তারা কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া কি হচ্ছে, অশর্করা জাতীয় খাদ্য যেমন আমিষ বা চর্বি থেকে গ্লুকোজ তৈরি করা হচ্ছে। এইখানেও সাহায্য করে কে, গ্লুকাগন। এখানেও সাহায্য করে কে, গ্লুকাগন। অর্থাৎ গ্লুকাগন হরমোনের সাহায্যে তোমরা এইভাবে সংজ্ঞা দিবা যে অশর্করা জাতীয় খাদ্য থেকে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করার প্রক্রিয়াকেই বলতেছি আমরা কি, আমাদের গ্লুকোনিওজেনেসিস। এবার আসি আমরা লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস মনে রাখবা, লাইপো মানে লিপিড আর জেনেসিস মানে কি, তৈরি। অর্থাৎ এখন দেখো আমাদের শরীরে এমন হয়েছে যে 100 মিলিলিটার রক্তে 90 মিলিগ্রাম গ্লুকোজের থেকে অনেক বেশি গ্লুকোজ হয়েছে, যেটা আমাদের গ্লাইকোজেন সঞ্চয়ের যে ক্ষমতা আছে, গ্লাইকোজেন সঞ্চয়, এই গ্লাইকোজেন সঞ্চয়ের ক্ষমতাটাও কি হয়েছে, বেশি হয়ে গেছে। তখন কি করে, এই অতিরিক্ত গ্লুকোজ যে আছে, অতিরিক্ত যে গ্লুকোজ, এই অতিরিক্ত গ্লুকোজটা আমাদের দেহে চর্বি হিসেবে, কী হিসেবে, চর্বি হিসেবে আমাদের চামড়ার নিচে জমা হয়। আর এই যে অতিরিক্ত গ্লুকোজটা চর্বি হিসেবে চামড়ার নিচে জমা হচ্ছে, সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি, লাইপোজেনেসিস। কথাটা বুঝতে পারছি? এই যে দেখো তোমাদের বইয়ে শর্করা বিপাকটা ইয়ে আছে, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, যে জৈব রাসায়নিক প্রক্রিয়া অশর্করা জাতীয় উপাদান থেকে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে বলা কি, গ্লুকোনিওজেনেসিস। দেখো গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস মানে ভাঙ্গা, রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে কিসে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়ে রক্তে মিশে যায়। এখানে কে সাহায্য করে, এপিনেফ্রিন এবং গ্লুকাগন। আর লাইপোজেনেসিস কি বলছি, রক্তে গ্লুকোজের মাত্রা যদি এমন পরিমাণ বেড়ে যায় যে তা শক্তি উৎপাদন এবং গ্লাইকোজেন সঞ্চয় ক্ষমতার মাত্রাকে কী করছে, ছাড়িয়ে গেছে, তখন ইনসুলিন হরমোনের প্রভাবে অতিরিক্ত গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইড রূপে আমরা এটা কী করি, চর্বি রূপে জমা রাখি। আর এই ট্রাইগ্লিসারাইড জমা হয় বলে এটা হচ্ছে আমরা কী বলি, লাইপোজেনেসিস, যেটার কারণে হৃদরোগ এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে যায়। ঠিক আছে, এটা হলো কি, শর্করা বিপাক। এবার আসি আমরা প্রোটিন বিপাক বা আমিষ বিপাক। এটাও আমরা এভাবে পড়ি ক্যাটাগরি হিসেবে, আমিষ বিপাক। আমিষ বিপাকের ক্ষেত্রে আমরা যেটা কি করব, প্রথমে বলবো ডিঅ্যামিনেশন। কি বলবো, ডিঅ্যামিনেশন। ঠিক আছে, তো মাথায় রাখবা যে আমরা যে আমিষ জাতীয় খাদ্য খাই, এই আমিষ জাতীয় খাদ্য পরিপাকের পর, আমিষ জাতীয় খাদ্য পরিপাকের পরে এটা কি হয়, অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। কিসে পরিণত হয়, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এই অ্যামাইনো অ্যাসিড থেকে মূলত আমাদের কি হয়, অ্যামিনো মূলকটা বের হয়ে যায়। তখন দুইটা জিনিস, একটা হচ্ছে কিটো অ্যাসিড তৈরি করে, কিটো
অ্যাসিড এবং আমাদের অ্যামিনো মূলক তৈরি হয়, অ্যামিনো মূলক তৈরি হয়, ঠিক আছে, NH2। তাহলে কী হইল, আমরা জানি যে যকৃৎ শর্করা জাতীয় খাদ্যকে যেমন জমা রাখতে পারে, আমিষ জাতীয় খাদ্যকে কিন্তু শরীরের মধ্যে জমা রাখতে পারে না। তখন তারা এই অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে যতটুকু কাজে লাগে ততটুকু কাজে লাগায়, এক্সট্রা অ্যামাইনো অ্যাসিডটাকে ভেঙে তৈরি করে কিটো অ্যাসিড এবং কি রে অ্যামিনো মূলক। আর কোনো একটা যৌগ থেকে অ্যামিনো মূলককে অপসারণ করাকেই বলা হচ্ছে কি ডিঅ্যামিনেশন। কি কোনো যৌগ হতে অ্যামিনো মূলককে অপসারণ করাকে কি বলা হয়, ডিএমিনেশন বলা হয়, ডিএমিনেশন বলে। মনে রাখবা ডি মানে অপসারণ করা, ঠিক আছে। এবারে দেখো অ্যামোনিয়া উৎপাদন, অ্যামোনিয়া উৎপাদন, ঠিক আছে। আরেকটা পাবো আমরা ইউরিয়া উৎপাদন, ঠিক আছে। এখন দেখো কিভাবে হইল, এই যে অ্যামিনো মূলকটা আছে, এই অ্যামিনো মূলকটা পানির H+ সাথে বিক্রিয়া করে তৈরি করবে অ্যামোনিয়া, এবং অ্যামোনিয়া আমাদের শরীরের জন্য অনেক বিষাক্ত উপাদান। এইটা যদি বেশি জমে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তখন এই অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ যকৃতের মধ্যে যে শোষণ প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন তার সাথে বিক্রিয়া করে কম ক্ষতিকারক আমাদের ইউরিয়াতে পরিণত হয়। কিসে পরিণত হয়? ইউরিয়া। তাহলে তোমাদের যদি পরীক্ষার প্রশ্ন আসে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বা ইউরিয়া উৎপন্ন হয় কোথায়, তখন তুমি বৃক্ক বলবা না, তুমি বলবা কি যকৃতে। আর এইটা চক্রটা হয় যার মাধ্যমে তাকে বলা হয় অর্নিথিন চক্র, ঠিক আছে। এবার আসি আমরা চর্বি বিভাগ। এটা অতটা ইম্পর্টেন্ট না, অতটা পড়ার দরকার নেই, আসলে তুমি একবার রিডিং দিয়ে দিও, ঠিক আছে। তাহলে আমিষ বিভাগ, প্রোটিন বিভাগ, আর শর্করা বিভাগ এবং চর্বি বিভাগ গেল। এরপরে আমাদের কি হচ্ছে, এবারে 4 নম্বর পয়েন্টটা যদি আমরা দেখি তাহলে এখানে কি হবে, কি কি বিভাগ করে, যেমন ধরো হরমোন ভাঙ্গন, ঠিক আছে। মনে রাখবা যকৃতের ভিতরে প্রায় সব ধরনের হরমোনই ভাঙ্গে, ঠিক আছে। তবে এখানে টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন এরা যত দ্রুত ভাঙ্গে, বাকি হরমোনগুলো তত দ্রুত ভাঙ্গে না। এগুলো তোমরা পড়ে নিও, ঠিক আছে। এ দেখো হিমোগ্লোবিন ভাঙ্গন, পিত্তরস উৎপাদন করে ফেলছে, হরমোন সংশ্লেষণ। মনে রাখবা যকৃতের মধ্যে অ্যানজিওটেনসিনোজেন নামক হরমোন তৈরি হয় যা যকৃতের রেনিন নামক এনজাইম ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে। হরমোন ভাঙ্গন বলছি, প্রায় সব ধরনের হরমোনই ভাঙ্গে, তবে টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন দ্রুত ধ্বংসপ্রাপ্ত হয়। টক্সিন অপসারণ, তাপ উৎপাদন, ব্যাকটেরিয়া মুক্ত রাখা, এগুলো তোমরা পড়ে নিবা। এবার আসি যকৃত থেকে কি নিঃসৃত হয়, একটা রস নিঃসৃত যার নাম কি পিত্তরস, ঠিক আছে। কতটুকু দেখো লেখা আছে, হলদে সবুজ আঠালো তিক্ত স্বাদকারী তরল পদার্থ খরিত হয়। এটা কীভাবে তৈরি হলো দেখো, ডান যকৃতনালী, বাম যকৃতনালী মিলিত অভিন্ন যকৃতনালী, তারপরে পিত্তনালীর সাথে যুক্ত অভিন্ন পিত্তনালী তৈরি করে, এবং এটার মাধ্যমে তারা অ্যাম্পুল অফ ভ্যাডারের মাধ্যমে কোথায় চলে যায়, আমাদের ক্ষুদ্রান্তে চলে যায়। তবে মাঝে মধ্যে কিছু পরিমাণ পিত্তরস কোথায়, পিত্তথলিতে জমা থাকে, ঠিক আছে। একটু এমসির জন্য মনে রাখবা, পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 400 থেকে 800 মিলিলিটার পিত্তরস তৈরি হয়। উপাদান আগের মতোই, পানি সব থেকে বেশি অজৈব উপাদান আছে, এবং এখানে আমাদের পিত্ত লবণ আছে 2টা, সোডিয়াম টারকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট, এবং কিছু আছে পিত্ত রঞ্জক যেটা বিলিরুবিন এবং কি বিলিভার্ডিন। এছাড়াও কোলেস্টেরল আছে এবং কি আছে ফ্যাট। পিত্তরসের কাজটা ইম্পর্টেন্ট, খ নম্বরে প্রশ্ন আসতে পারে যে পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। তার মানে কি বড় বড় চর্বি কণাকে ভেঙে ছোট ছোট চর্বি কণায় পরিণত করার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি ইমালসিফিকেশন, ঠিক আছে। কথা বুঝতে পারছি? এবার দেখো পিত্ত লবণ চর্বি পরিপাককারী এনজাইম লাইপেজকে কি করে, সক্রিয় করে। এছাড়াও পিত্তরসে মাইসেলি তৈরির মাধ্যমে চর্বিজাত খাদ্য শোষণ করে। পিত্ত লবণ চর্বিত দ্রবীয় ভিটামিন এডিইকে শোষণ করতে সাহায্য করে। পিত্তরসের মাধ্যমে কপার, জিঙ্ক এগুলা পদার্থ নিষ্কাশিত হয়। পিত্তরসের বেশি ক্ষার পদার্থ উপস্থিত থাকলে HCl-কে প্রশমিত করে, pH-কে নিয়ন্ত্রণ করে, এবং পিত্তরসের মিউসিন বাফার এবং লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, এবং পিত্ত লবণ কোলনের পেরিস্টালসিস বাড়িয়ে মল নিষ্কাশনে কি করে, সাহায্য করে। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট
খ নাম্বারের কোশ্চেনের জন্য। ঠিক আছে, এবার চলে যাবো আমরা অগ্নাশয়। অগ্নাশয় এবং আন্তরিক গ্রন্থি পড়লে আমরা ক্ষুদ্রান্তের পরিপাকটা খুব ভালো করে পারবো। অগ্নাশয় সম্পর্কে আর কি বলবো, দেখো আমরা একটু বোর্ডে চলে যাই। অগ্নাশয় অবস্থানটা কোথায় এর, ওই যে দেখো আমাদের পাকস্থলী, পাকস্থলীর পরে যে ডিওডেনাম আছে, এই ডিওডেনামের যে ইউ আকৃতির অংশটা আছে, এই ইউ আকৃতির অংশটার মধ্যে একটা পাতার মতো বা অনেকেই বলে মরিচের মতো, কিসের মতো, মরিচের মতো একটা অঙ্গ আছে, যার নাম হচ্ছে কি অগ্নাশয়। এই অগ্নাশয়ের কয়টা অংশ আছে, তিনটা, তোমাদের বইয়ে তিনটা, আসলে চারটা। এই অংশটুকুকে বলি আমরা মস্তক, এই অংশ শেষের অংশটা বলবো কি লেজ, এবং মাঝের অংশটাকে বলবো কি আমরা দেহ। এবং অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, কেন এটা একাধারে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করে এবং কি বহিঃক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করে। ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থি তোমরা এগুলো আসলে এখন তোমাদের তো যারা শর্ট সিলেবাস আছো তারা এটা কম বুঝবা, আর যাদের ফুল সিলেবাস আছে তারা মনে করো যে এই যে তোমাদের দশম অধ্যায় আছে সমন্বয় অধ্যায়টা, ওখানে গিয়ে অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে বুঝতে পারবা। তো এখানে জাস্ট খালি মনে রাখবা যে অগ্নাশয়ের একটু দেখো যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে মূলত আসে এনজাইম, বহিঃক্ষরা গ্রন্থি থেকে আসে মূলত কি এনজাইম। ঠিক আছে, কি কি বিভিন্ন ধরনের এনজাইম আছে, এবং অন্তঃক্ষরা গ্রন্থিতে 4 ধরনের কোষ থাকে, যাদেরকে একসাথে আমরা বলি ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই 4টা কোষ কি কি এবং কি কি খরিত হয়, এই 4টা কোষের মধ্যে দেখো অন্তঃক্ষরা গ্রন্থি, কারণ এখান থেকে প্রশ্ন আসবে গ্রন্থি হতে কি হয়, গ্রন্থিতে 4 ধরনের কোষ আছে, 4 ধরনের কোষ আছে, যার মধ্যে 1 নাম্বারটার নাম হচ্ছে আলফা কোষ, আলফা, যেখান থেকে খরিত হয় গ্লুকাগন। এবং গ্লুকাগনের কাজ কি, গ্লুকাগনের কাজ রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়িয়ে দেওয়া। এর কাজ কি, রক্তে গ্লুকোজের পরিমাণকে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। ঠিক আছে, 2 নাম্বার আমরা যেটা করবো বিটা কোষ, কি কোষ, বিটা কোষ, যেখান থেকে খরিত হয় ইনসুলিন, ইনসুলিন, যেখানে আমরা রক্তে গ্লুকোজের পরিমাণ কি করে সে কমায়। এবারে 3 নম্বরে আসি আমরা ডেল্টা বা এটা না সোমাটোস্টেটিন, সোমাটোস্টেটিন, যেখান থেকে খরিত হয়, ডেল্টা কোষ থেকে খরিত হয় সোমাটোস্টেটিন, বলতেছি কেন, ডেল্টা কোষ, ডেল্টা, এই দেখো ডেল্টা কোষ থেকে খরিত হচ্ছে কি সোমাটোস্টেটিন, কি খরিত হচ্ছে, ডেল্টা কোষ থেকে আসে সোমাটোস্টেটিন, সোমাটোস্টেটিন, যার কাজ আলফা বিটা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করা। এবং 4 নম্বরে হচ্ছে আমরা গামা বা প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। ঠিক আছে, যেখান থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড খরিত হয় পিপি সেল থেকে, আর এটার কাজ হচ্ছে আমাদের পেরিস্টালসে এই প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। তাহলে আলফা কোষ থেকে গ্লুকাগন, যেটা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়, বিটা কোষ থেকে আসে ইনসুলিন, যেটা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, ডেল্টা কোষ থেকে আসে সোমাটোস্টেটিন, যা আলফা বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এবং পিপি কোষ থেকে আসে কি প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। এবং এখানে যদি আমরা এটা অন্তঃক্ষরা গ্রন্থি বলি, আর বহিঃক্ষরা গ্রন্থিতে বিভিন্ন ধরনের এনজাইম আসে। ঠিক আছে, যেটা আমরা দেখো অগ্নাশয় রসের উপাদান যদি পড়ি, 98% আছে কি পানি, জৈব উপাদান আছে ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, কাইমোট্রিপসিন, লিউক্রেজ, অনেকগুলো এনজাইম আছে। এই এনজাইমগুলো আসে কোথা থেকে, বহিঃক্ষরা গ্রন্থি থেকে। মুখস্থ করবে একদম সব এনজাইমগুলো, ঠিক আছে, এবং কোনটার কাজ কি সব পাবো। অজৈব বস্তুর মধ্যে তো আমরা আগেই পড়ছি সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যত আয়ন আছে সবগুলাই। ঠিক আছে, এখন পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা, এটা এখানে পড়ার দরকার নেই, এটা যখন আমরা ক্ষুদ্রান্তে পরিপাক পড়বো তখন এটা অটোমেটিক পড়া হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন চলে যাবো কোথায়, আন্তরিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি আগেই পড়ছি, কোথায় যাবো, আন্তরিক গ্রন্থি। ঠিক আছে, এই যে দেখো আন্তরিক গ্রন্থি, কিধর হ্যাঁ তু, কিধর হ্যাঁ তু, এই যে আন্তরিক গ্রন্থি, অর্থাৎ ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের কিছু গ্রন্থি থাকে, এদেরকে বলা কি আন্তরিক গ্রন্থি। দেখো
অন্ত্রের প্রাচীরে মিউকাস স্তরে কতগুলো এককোষী গ্রন্থি খাদ্যের পরিপাকে এনজাইম ক্ষরণ করে। এগুলো হচ্ছে ব্রাশ সেল, গবলেট কোষ, পেনেট কোষ, পেপটাইড, লিভার কোষ, আর্জেন্টাইন কোষ ইত্যাদি কোষ আছে। ঠিক আছে, এসব গ্রন্থি থেকে খরিত রসকে আমরা বলতেছি কি আন্তরিক রস বা সাক্কাস ইন্টেরিকাস। হ্যাঁ, এই সাক্কাস ইন্টেরিকাসের উপাদানগুলো দেখো। আন্তরিক রসের উপাদান 98% পানি, অজৈব উপাদান সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম যা আছে, আর জৈব উপাদানের মধ্যে এন্টারোকাইনেস, ট্রিপসিনোজেস, পেপটাইডেস, অ্যামাইলেস, ল্যাকটেস, মল্টেস, সুক্রেস, লাইপেস। এই এনজাইমগুলোর নাম তোমরা কী করবা, মুখস্থ করবা। এগুলো যেহেতু ভালো করে পড়ে ফেলছি, এখন দেখো ক্ষুদ্রান্তের পরিপাকটা আমাদের কাছে কত ইজি হয়। ক্ষুদ্রান্ত্রের খাদ্য পরিপাক। ঠিক আছে, তার মানে তোমাকে পরীক্ষায় এরকম করে প্রশ্ন দিতে পারে, পাকস্থলী এটা হচ্ছে এটা সি অংশের খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা করো। ঠিক আছে, এবার দেখো প্রথমে আমরা লিখবো যেটা, প্রথমে আমি শর্করা পরিপাক, শর্করা বিপাক। তো মাথায় রাখবা ক্ষুদ্রান্তের পরিপাক মূলত দুইটা রস দ্বারা হয়। কটা রস দ্বারা হয়? দুইটা রস দ্বারা। একটা হচ্ছে অগ্নাশয় রস দ্বারা, অগ্নাশয় রস দ্বারা। ঠিক আছে, প্রথমে লিখবা যে আমাদের অগ্নাশয় থেকে আসে অ্যামাইলেস, প্যানক্রিয়েটিক অ্যামাইলেস, প্যানক্রিয়েটিক অ্যামাইলেস। এই প্যানক্রিয়েটিক অ্যামাইলেস কার উপর কাজ করে? আমাদের শর্করা জাতীয় খাদ্যের উপর কাজ করে। কার? শর্করা বা শ্বেতসার। ঠিক আছে, এগুলোর উপরে কাজ করে। সে কিসে পরিণত করে? মল্টোসে পরিণত করে। কিসে পরিণত করে? মল্টোস। ঠিক আছে, মল্টোস। শেষ। তাহলে এইভাবে লিখবা যে অগ্নাশয় থেকে শর্করা বিভাগকারী এনজাইম প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ আসে, যা শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্যকে ভেঙে কিসে পরিণত করে? মল্টোস। তাহলে 2 নম্বর ক্যাটাগরিটা লিখবা হচ্ছে কি দ্বারা? আমাদের আন্তরিক রস দ্বারা, আন্তরিক রস দ্বারা। এখন ক্ষুদ্রান্তে শর্করা পরিপাককারী এনজাইম আছে মল্টেস, ল্যাকটেস, সুক্রেস, আইসোমল্টেস। ঠিক আছে, তাহলে তুমি এভাবে ভাগ করে লিখবা। মনে রাখবা যে এনজাইমের নামের সাথে মানে যেই যৌগকে ভাঙবে তার সাথে এস যোগ করলে আমরা এনজাইমের নাম পাই যায়। তাহলে কার উপর কাজ করবে? মল্টোস। মল্টোস। মল্টোসের উপর কাজ করবে কি? মল্টেস। কিসের উপর? গ্লুকোজ। ল্যাকটোজের উপরে কাজ করবে কে? ল্যাকটোস। ল্যাকটোজের উপরে কাজ করবে ল্যাকটেস। কোন এনজাইম? ল্যাকটেস। সে কিসের মধ্যে? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ঠিক আছে, আর সুক্রোজের উপরে কাজ করবে কোন এনজাইম? সুক্রেস। সুক্রোজের উপরে কাজ করবে কোন এনজাইম? সুক্রেস। কিসে পরিণত করবে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ঠিক আছে, এইভাবে লিখবা। আর এখানে একটা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, তুমি যদি এইভাবে জাস্ট রেখা চিহ্ন করে দেখো তাতেও তুমি কী পাবা? ফুল মার্ক পাবা, কারণ অনেক বড় এটা ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক ক্রিয়া। সে ঠিক আছে, তাহলে অগ্নাশয় রস থেকে আসলে প্যানক্রিয়েটিক অ্যামাইলেস, যেটা শর্করাকে ভেঙে মল্টোসে পরিণত করলো, এবং আন্তরিক রস থেকে আসলো মল্টেস, ল্যাকটেস, সুক্রেস, যেটা মল্টোসকে ভেঙে গ্লুকোজে পরিণত করলো, ল্যাকটেসকে ভেঙে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে পরিণত করলো, আর সুক্রোজকে সুক্রেস ভেঙে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে পরিণত করে। এবার আসি আমরা আমিষ পরিপাক। আমিষ পরিপাক, এখানেও আমরা সেম আগের মতো ক্যাটাগরি লিখবো। একটা আছে কি অগ্নাশয় রস দ্বারা, অগ্নাশয় রস দ্বারা। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে কি 1 নাম্বার লিখবো প্রোটিন। এই প্রোটিনের উপরে কাজ করবে ট্রিপসিন। কোন এনজাইম? ট্রিপসিন। কিসে পরিণত করবে? প্রোটিওস পেপটন। প্রোটিওস প্লাস পেপটন। অগ্নাশয় থেকে আরেকটা এনজাইম আসে যেটা পলিপেপটাইডের উপর কাজ করে, পলিপেপটাইড। কাইমোট্রিপসিন। কে? কাইমোট্রিপসিন। এটার উপরে কি করবে? প্রোটিওস এবং পেপটনে পরিণত করবে। বা এখানে আমরা এটা লিখি পলিপেপটাইড। আচ্ছা, এটাকে এইভাবে লিখি, ধরো
দাঁড়াও। দেখো এখানে একটা সোজা বুদ্ধি দিই, সেটা হচ্ছে কি, তুমি কি করবা, এই যে ডান দিকে যে অংশটুকু আছে তাকে লিখবা বাম দিকে। যে আমরা প্রথমে কি করলাম, প্রোটিনকে ভেঙে প্রোটিওস এবং পেপটন পাইলাম। এই প্রোটিওস এবং পেপটনের উপর কাজ করবে কে, আমাদের কাইমোট্রিপসিন। কাইমোট্রিপসিন যেটা এটাকে পরিণত করবে পলিপেপটাইডে। কিসে পরিণত করবে, পলিপেপটাইড। ঠিক আছে, এইবার তুমি কি করবা, সেম এই পলিপেপটাইডটাকে আবার কি করবা, বাম দিকে নিয়ে আসবা। পলিপেপটাইডের উপরে কাজ করবে কার্বক্সিপেপটাইডেস। কার্বক্সিপেপটাইডেস আমি আগেই বলছি, যার উপরে কাজ করবে তার সাথে এস যোগ করে দিলে আমরা কি এনজাইমের নাম পাই দেবো। এটা করবে ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড। ডাইপেপটাইড প্লাস ট্রাইপেপটাইড। ঠিক আছে, এইবার তুমি আবার সেম ডাইপেপটাইডকে আনবা। এই ডাইপেপটাইডের উপর কাজ করবে কোন এনজাইম, ডাইপেপটাইডেস। ট্রাইপেপটাইডকে আবার ডান দিকে নিয়ে আসবা, আর এটা নতুন স্টেপ হয়ে যাবে। তাহলে তার উপর কাজ করবে কি, ট্রাইপেপটাইডেস। এরপর কাজ করবে ডাইপেপটাইডেস। ধরবে সরল প্রোটিন। কি করবে, সরল প্রোটিন। বা তুমি এখানে সরল প্রোটিন না লিখে তুমি অ্যামাইনো অ্যাসিডও লিখতে পারো, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, ট্রাইপেপটাইডের উপর কাজ করবে কে, ট্রাইপেপটাইডেস। ট্রাইপেপটাইডেস এরপরে কাজ করবে, তাহলে কাজ করে কিসে পরিণত হবে, সেম সরল প্রোটিন বা আমরা কি বলতে পারি অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, এই পলিপেপটাইড থেকে ডিরেক্ট অ্যামাইনো অ্যাসিড তৈরি করব। তাহলে কি হবে, আবার লিখব পলিপেপটাইড, যার থেকে অ্যামাইনো পেপটাইডেস। অ্যামাইনো পেপটাইডেস কিসে পরিণত করবে, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের অগ্নাশয় রস দ্বারা। তাহলে এইভাবে মনে রাখবা যে ডান দিকে যেটাকে লিখবো পরের বার আমরা বাম দিকে লিখবো, তাহলে মুখস্থ হবে। যে প্রোটিনের উপরে ট্রিপসিন কাজ করে গেল, প্রোটিওস এবং পেপটনে পরিণত করলো। প্রোটিওস এবং পেপটনের উপরে কাইমোট্রিপসিন কাজ করে পলিপেপটাইডে পরিণত করলো। পলিপেপটাইডের উপরে কার্বক্সিপেপটাইডেস কাজ করে ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড তৈরি করলো। ডাইপেপটাইডের উপর কাজ করলো ডাইপেপটাইডেস তৈরি করলো অ্যামাইনো অ্যাসিড। ট্রাইপেপটাইডের উপর কাজ করলো ট্রাইপেপটাইডেস তৈরি করলো অ্যামাইনো অ্যাসিড। এখন আমি কি বললাম, পলিপেপটাইড থেকে সরাসরি অ্যামাইনো অ্যাসিড তৈরি করবো, যেন কাজ করবে কি অ্যামাইনো পেপটাইডেস। এরপরে যদি আমি বলি আন্তরিক রস দ্বারা, 2 নম্বর স্টেপটা আমরা কি বলবো, আন্তরিক রস দ্বারা। আন্তরিক রস দ্বারা তো মাথায় রাখতে হবে আন্তরিক রসের গঠনটা আছে এই জাস্ট একটা পয়েন্ট, যে পলিপেপটাইডের উপরে আমাদের অ্যামাইনো পেপটাইডেস কাজ করে তৈরি করবে অ্যামাইনো অ্যাসিড। আমরা আসবো চর্বি পরিপাক। এখানেও আমার কয়টা স্টেপ মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অগ্নাশয় রস দ্বারা, অগ্নাশয় রস দ্বারা। ঠিক আছে, এখানে মাথায় রাখতে হবে যে আমাদের চর্বি বা স্নেহ পদার্থের উপর কাজ করবে হচ্ছে আমাদের লাইপেস। কোন এনজাইম, লাইপেস। কার উপরে কি করবে, সে ভাঙ্গে তৈরি করবে ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, গ্লিসারলে পরিণত করে। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি, যে অনেক সময় ফসফোলিপিড থাকতে পারে। কি থাকে, ফসফোলিপিড। তাহলে এর উপর কাজ করবে কে, ফসফোলাইপেস। ফসফোলাইপেস তাহলে কিসে পরিণত করবে, আগের মতোই আছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস হচ্ছে আমাদের ফসফেট।
ঠিক আছে, এই দুইটা পয়েন্ট লিখবা। আর আন্তরিক রস দ্বারা কি লিখবা, সরি অগ্নাশয় রস দ্বারা আন্তরিক রস দ্বারা কি লিখবা, আন্তরিক রস দ্বারা লিখলে জাস্ট ওই প্রথম পয়েন্টটা আমরা কি করব, কপি করে লিখে দেবো যে আন্তরিক রস থেকে আসে লাইপেজ, যেটা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিডকে চর্বি বা স্নেহজাতীয় খাদ্যকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং কি গ্লিসারলে পরিণত করে। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক ক্রিয়া শেষ। আসলে অনেকক্ষণ ক্লাস নেওয়াতে আমার নিজেরই গ্লুকোজের অভাব হয়েছে, হাইপোগ্লাইসেমিয়া, স্লারিং অফ স্পিচ, ব্লাডিং অফ ভিশন, কনফিউশনে পড়ে আছে। ঠিক আছে, তো এখন আমাদের মোটামুটি মেইন পড়া যেগুলো শেষ। ঠিক আছে, আর একটা মেইন পড়া আছে, সেটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্থূলতা। কি স্থূলতা সৃজনশীল পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, যে এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই দুইটা পার্ট থেকেই আসে, একটা পরিপাকের অংশটুকু আর একটা অংশ আছে তোমাদের কোথা থেকে, আমাদের স্থূলতা থেকে। ঠিক আছে, এখন স্থূলতা কাকে বলা হয় তোমরা জানো, যে কোনো একজন ব্যক্তি তার নর্মাল ওজনের যদি 20% বেশি, কত পার্সেন্ট, তার নর্মাল বডি হয়ে যায় যে 20%-এর বেশি কী জমে, মেদ জমে, কী জমে, মেদ বা চর্বি জমে, চর্বি জমলে তাকে আমরা কি বলি, স্থূলতা বলি। ঠিক আছে, আর এই স্থূলতার এখন তুমি কেমনে বুঝবা যে নর্মাল বডি ওয়েট কত, নর্মাল বডি ওয়েট মাপার জন্য আমরা একটা জিনিস ভাবি, তাকে বলে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। ঠিক আছে, এখন তোমরা বিএমআই কীভাবে নির্ণয় করতে হয় সেটা জানো। বিএমআই নির্ণয়ের সূত্র হচ্ছে কি, দেহের ওজন কোন এককে, কেজি এককে, এবং দেহের উচ্চতা কোন এককে, মিটার স্কয়ার। ঠিক আছে, এখন এই যে দেহের ওজনের উপর ভিত্তি করে আমরা কতগুলো মান দেওয়া আছে WHO কর্তৃক বিএমআইয়ের মান, বিএমআই মান। ঠিক আছে, কি কি আছে মান দেখো, যদি কারো বিএমআই কত 18.5-এর কম হয়, কেজি পার মিটার স্কোয়ার যদি হয়, ঠিক আছে, তাহলে তাকে বলে কিরে কিরে স্বাভাবিক ওজনের থেকে কি আছে, কম আছে, তাহলে হচ্ছে কি ওজন কম। যদি কারো 18.5 থেকে 24.9 হয়, তাহলে বলে কি স্বাভাবিক ওজন, কি বলি, স্বাভাবিক ওজন, তাই না। যদি কারো বিএমআই 25 থেকে 29.9 হয়, তাহলে বলি আমরা অতিরিক্ত ওজন, কি বলি, অতিরিক্ত ওজন। যদি কারো বিএমআই 30 থেকে 34.9 পর্যন্ত হয়, তখন তাকে আমরা বলি কি, স্থূলতার প্রথম স্তর, স্থূলতার প্রথম স্তর। ঠিক আছে, কারো 35 থেকে যদি 39.9 হয়, স্থূলতার দ্বিতীয় স্তর। যদি কারো বিএমআই 40-এর বেশি হয়, তাহলে তাকে বলি স্থূলতার তৃতীয় স্তর। ঠিক আছে, এবং কারো বিএমআই যদি 50-এর বেশি হয়, কেজি মিটার পার স্কয়ার, তাহলে তার ক্ষেত্রে আমরা বলি মরবিড বিএমআই, মরবিড বিএমআই, অর্থাৎ এখানে মানুষের মৃত্যুবরণ হয়। ঠিক আছে, যেন তাকে বলে কি, মরবিড বিএমআই। এখন তোমাদের বইয়ে দেখো, এই যে তোমাকে বিএমআই নির্ণয় করতে হবে, ঠিক আছে কি না, তাহলে আমরা দেখো যেটুকু বললাম এটুকু একটু বলি। স্থূলতা কাকে বলে, যে আদর্শ দৈহিক ওজনের 20% বা তার বেশি পরিমাণ মেদ সঞ্চিত হলে তাকে বলে কি, স্থূলতা। স্থূলতার আদর্শ মান মাপার জন্য আমরা কি, বিএমআই দেহের ওজন কিলোগ্রাম আর দেহের উচ্চতা মিটার স্কয়ার। ঠিক আছে, এখন এখানে আমরা বলছি যে এখানে একটা আমাদের কি আছে, মান আছে। যদি হচ্ছে 18.5-এর কমে শরীরের ওজন কম, 18.5 থেকে 24 এটা স্বাভাবিক ওজন পড়ছি না। এখন দেখো, চিকিৎসা বিজ্ঞানের যে শাখা স্থূলতার কারণ, প্রতিরোধ এবং চিকিৎসা, অস্ত্রোপচার সম্পর্কে আলোচনা করে, তাকেই বলা হচ্ছে কি, ব্যারিয়াট্রিক্স। অর্থাৎ জীববিজ্ঞানের বা স্বাস্থ্য বিজ্ঞানের যে শাখায় ব্যারিয়াট্রিক কি বলে, তোমার স্থূলতার কারণ কি, কেন হয়, এর ফলে কি হইতে পারে, কি সমস্যা দেখা দিতে পারে, কিভাবে প্রতিরোধ করব, সেগুলো নিয়ে আলোচনা করে, তাকেই বলা হয় কি, ব্যারিয়াট্রিক্স। এই জায়গায় এমসিকিউর জন্য মনে রাখবা, স্থূলতার কারণে যেসব রোগ হতে পারে তার মধ্যে হচ্ছে করোনারি হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং কি যকৃতের স্লিপ অ্যাপনিয়া এবং অস্টিও আর্থ্রাইটিস বন্ধাত্ম। অর্থাৎ এগুলো তো তুমি জানো, করোনারি হৃদরোগ মানে হার্টের সমস্যা,
টাইপ 2 ডায়াবেটিস, ক্যান্সার হতে পারে, বিশেষ করে স্তন ক্যান্সার এবং কি কোলন ক্যান্সার, উচ্চ রক্তচাপ সবাই জানি, স্ট্রোকও জানি। তাহলে তো স্লিপ অ্যাপনিয়া মানে কি ঘুমের মধ্যে শক্তি পাওয়া যাচ্ছে না, এটা স্লিপ অ্যাপনিয়া। আর অস্টিওআর্থ্রাইটিস মানে কি শরীরে মানে হাড্ডিতে ব্যথা, আর হচ্ছে আমাদের বন্ধ্যাত্ব মানে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না। এখন পরীক্ষায় আসো কি স্থূলতার কারণ কি কি ব্যাখ্যা করো, এখন এগুলো বোঝানোর কিছু নাই বা, এগুলো তোমরা জাস্ট মেইন পয়েন্টটা মনে রাখবা, নিজে নিজে বানা লিখতে পারবা। জিনগত কি লিখবা, যে বাবা মা যদি স্থূল হয় তাদের সন্তান 80% ক্ষেত্রে স্থূল হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক জীবনযাত্রা 2 নম্বর পয়েন্টটা। এখন কি বলবা, ধরো একজন শাকসবজি খায় আর একজন বার্গার মার্গার খায়, তাহলে কার স্থূলতা হবে, যে বার্গার টার্গার খায় সেই, ঠিক আছে। আর অ্যালকোহল এইসব দামি রেস্তোরাঁয় খাবার, মানে এক কথায় ফাস্টফুড টাস্টফুড খাইলে স্থূলতা বাড়ে। আবেগ, এখন যাদের আবেগ বেশি তাদের কি হয়, অ্যাপাটাইট সেন্টারে হয়, ঠিক আছে, এবং তাদের শরীর থেকে স্ট্রেস হরমোন খরিত হয়, আর স্ট্রেস হরমোনের কারণে তাদের হচ্ছে কি শরীরের ওজন অটোমেটিক বেড়ে যায়। কর্মক্ষেত্র, এখন ধরো একজন ব্যক্তি রিক্সা চালায় আর একজন ব্যক্তি বসে বসে খায়, তাহলে কার বেশি স্থূলতা হবে, যে বসে খাবে তার, ঠিক আছে না। মানসিক আঘাত, বিশ্রাম, লিঙ্গভেদ, এটা একটু মাথায় রাখবা যে মহিলাদের পুরুষদের তুলনায় মহিলারা একটু বেশি স্থূল হয়, কারণ পুরুষদের বডি ওয়েট বেশি, তারপরে তাদের বিএমআর বেশি, মানে কি বেজাল মেটাবলিক রেট বেশি, যে কারণে তাদের শক্তিটা বেশি খরচ হয়ে যায়। তারপরে সমান পরিমাণ খাবার খাইলেও পুরুষদের তুলনায় মহিলাদের যদি শক্তি খরচ হয় কম, এই জন্য মহিলারা স্থূল হয়, ঠিক আছে। শিক্ষার অভাব, এখন বলতে পারো স্যার শিক্ষার অভাবের সাথে সম্পর্ক কী? শিক্ষা বলতে কি, তুমি এখন জানো না যে বার্গার খাইলে শরীর মোটা হয়ে যায়, ফ্রাইড রাইস খেলে শরীর মোটা হয়ে যায়, তো এইটাই যে শিক্ষার অভাব, যে কোনটা খাবার খাওয়া উচিত, সুষম খাবার খাওয়া উচিত, ঠিক আছে। অসুখ, কিছু কিছু অসুখ আছে যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম, ঠিক আছে, যেমন ধরো নারীতে স্থূলতা দেখা দিতে পারে, তাছাড়া কুশিং সিনড্রোম এবং হাইপোথাইরয়েডিজমের জন্য মানুষ মোটা হয়ে যায়, ঠিক আছে। এবং কতগুলো ওষুধ যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট, কর্টিকোস্টেরয়েড, মানে অ্যান্টি ডিপ্রেসেন্ট, এসব ওষুধ খাইলেও মানুষের কী হইতে পারে, স্থূল হইতে পারে। এখন বলছে যে এগুলো আমরা আগেই বলছি, স্থূলতার কারণে কী কী সমস্যা হতে পারে, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বাড়ে যেতে পারে, ট্রাইগ্লিসাইড বাড়ে যেতে পারে, মেদের পরিমাণ বেড়ে যাইলে ইনসুলিন সারা প্রদান কমায় দেয়, যার ফলে কী হয়ে যায়, টাইপ 2 ডায়াবেটিস হয়, ঠিক আছে কি না। অতিরিক্ত মেদের কারণে পুরুষদের 64% ও মেয়েদের 77% ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। অক্ষমতা, অসুস্থতা, কম বয়সে মৃত্যুর কারণ হতে পারে, ঠিক আছে। আর স্থূলতার কারণে মানুষের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, তারপর হচ্ছে হার্ট ফেলুর, গর্ভাবস্থার জটিলতা, ঋতুস্রাবজনিত এগুলো পড়ে নিবা, ঠিক আছে। এখন পরীক্ষা লাস্ট প্রশ্ন আসতে পারে যে স্থূলতা প্রতিরোধ করবা কেমনে, তাহলে তুমি আগেই জানো এগুলো সব, কি আর বলবো, দৈনিক ব্যায়াম করতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে, সুষম খাবার, টাটকা শাকসবজি খাইতে হবে, ঠিক আছে। তারপরে আমরা কি বলবো, ধরো 3 নম্বর বলে খাদ্য নিয়ন্ত্রণ, চর্বিযুক্ত খাবার, মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, লোভনীয় খাবার পরিহার করতে হবে, যেমন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো খাবার পরিহার করতে হবে, দৈনিক তোমাদের বিএমআই মেনটেন মানে পরিমাপ করতে হবে, সবজি খাবার খাইতে হবে, ফল সবজি খাইতে হবে, অব্যাহত প্রয়াসী হয়। এখন ধরো তুমি মোটা হয়ে গেছো, তাহলে তোমাকে কী করতে হবে, জিম টিম কইরা তোমার শরীরটাকে কমায় আনতে হবে। বিনোদন, দেখো বিনোদনের অভাবেও কিন্তু মানুষের হয় কিটোজেনিক ডায়েট, ওষুধ সেবন, জিআই হরমোন, বেরিয়াট্রিক সার্জারি। এখন জিআই হরমোনটা একটু বলে নেই, যে সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন স্থূলতা দ্রুত হ্রাস করে ম্যাজিক বুলেটের মতো কাজ করে। এবং ব্যারিয়াট্রিক সার্জারি, দেখবো তোমরা অনেক দেখছো মুভি, মোটিভেশনাল ভিডিওতে, বেটা আগে 190 কেজি ছিল, মোটা ড্রামের মতো, ওজন কমায় একেবারে চামড়া টামড়া হয়ে গেছে, ঠিক আছে। তখন এগুলো হচ্ছে চামড়াগুলোকে কেটে আবার নতুন করে জোড়া দেওয়া হয় টাইট করার জন্য, ঠিক আছে কি না। এছাড়াও গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি আছে, গ্যাস্ট্রিক স্লিপ আছে, ঠিক আছে। এগুলোর মাধ্যমে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে আমরা এখান থেকে পরিত্রাণ পাইতে পারি, ঠিক আছে। তাহলে এগুলো একটু ভালো করে পড়তে হবে। এখন লাস্ট আরেকটা জিনিস বলে রাখি, যে এইটা তোমার পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে কি পরিপাকে হরমোনের ভূমিকা। প্রশ্নটা এইভাবে আসতে পারে, পরিপাকে শুধুমাত্র এনজাইমই নয়, হরমোনও ভূমিকা পালন করে। তো এখানে বলছে যে আমাদের যে আছে পাকস্থলী আছে এবং ইন্টেস্টিনাল আছে, এখান থেকে কিছু কিছু হরমোন খরিত হয় যেগুলো আবার পরিপাকে সাহায্য করে। যেমন প্রথম হরমোনটার নাম হচ্ছে গ্যাস্ট্রিন। এটা কি বলতে, পাকস্থলীর পাইলোরিক প্রান্তের গ্যাস্ট্রিক গ্রন্থির জি কোষ থেকে গ্যাস্ট্রিন খরিত হয়। এর প্রভাবে পাকস্থলীর প্রাচীরে অবস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়, আর এটি HCl এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে হচ্ছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ এবং HCl এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন, গ্যাস্ট্রিন। সিক্রেটিন, এটা ডিওডেনামের মিউকোসা থেকেও এই হরমোন খরিত হয়, আর এর প্রভাবে অগ্নাশয়ের রস নিঃসৃত হয়। অর্থাৎ সিক্রেটিনের কাজ কি, অগ্নাশয় থেকে অগ্নাশয়ের রস নিঃসরণে সাহায্য করা, এবং এটিই প্রথম আবিষ্কৃত হরমোন, মুখস্থ করে ফেলবা। কোলিসিস্টোকাইনিন, এটা আরেকটা নাম কি, প্যানক্রিওজাইমিন। তার মানে এটার কাজ কি, অগ্নাশয়ের বৃদ্ধি, বিকাশ এবং অগ্নাশয়ের রস ক্ষরণে উদ্দীপ্ত করে।
সোমাটোস্টেডিনের কাজ কি? এটা পাকস্থলী এবং অন্ত্রের মিউকোসা ডিকোষ থেকে ক্ষরিত হয়, এটি গ্যাস্ট্রিকের ক্ষরণ নিবারণ করে, তার মানে কি গ্যাস্ট্রিক জুস ক্ষরণটাকে বন্ধ করতে সাহায্য করে, ঠিক আছে। এন্টারোকাইনিনের কাজ কি? ইলিয়ামের প্রাচীর থেকে ক্ষরিত এই হরমোনের প্রভাবে ইলিয়ামের প্রাচীর অবস্থিত আন্তরিক গ্রন্থি থেকে মল্টেজ, সুক্রেজ এবং কি ইনভার্টেজ ল্যাকটেজ এনজাইম নিঃসরণে সাহায্য করে কে? এন্টারোকাইনিন। অর্থাৎ এক কথা শেষ, ক্ষুদ্রান্তের ক্ষুদ্রান্তের যে এনজাইমগুলো ক্ষরণ নিয়ন্ত্রণ করে মূলত কে? এন্টারোকাইনিন, ঠিক আছে। এবার সেই পেপটাইড, ইলিয়ামের প্রাচীর থেকে এইটা হরমোন ক্ষরিত হয়, এই হরমোনের প্রভাবে ভিতরে ধীর গতিতে খাদ্য প্রবাহিত হয় এবং দক্ষতার সাথে খাদ্য পরিপাক হয়। এখানে অনেক 10টা 11টা আছে, তোমরা কি করবা 4-5টা হরমোনের নাম বা 6-7টা হরমোনের নাম এবং তাদের কি কাজ সেটাই লিখে দিবা, আর ওইটাই হচ্ছে তার কি? পরিপাকের ভূমিকা। এরপরে আরও 2টা টপিক আছে যেটা আমি পড়াবো না, তোমরা নিজেরাই পড়ে নিবা, ওগুলো আসলে কিছুই না, যে পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা। আর একটা হচ্ছে আমাদের কি, যে তোমার খাদ্য শোষণ হয় কিভাবে। খাদ্য শোষণটা একটা পার্ট ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে কি চর্বি জাতীয় খাদ্য শোষণটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু পড়ে নিও, তাহলেই হচ্ছে এই অধ্যায় কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে এই অধ্যায় থেকে মূলত আমাদের পরিপাকের অংশ, পরিপাকে মুখগহ্বরের খাদ্য পরিপাক, ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক, তারপরে হচ্ছে আমাদের কি পাকস্থলীর খাদ্য পরিপাক, তারপরে পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা, পরিপাকের যকৃতের ভূমিকা, দেন হচ্ছে আমাদের বিএমআই, তারপরে হচ্ছে আমাদের কি তোমার এটা হচ্ছে স্থূলতা থেকে প্রশ্ন, স্থূলতার স্থূলতার প্রতিকার বা প্রতিরোধ, এগুলো একটু ভালো করে পড়বা। আর একটা প্রশ্ন যে খাদ্য পরিপাকে কার ভূমিকা? হরমোনের ভূমিকা আলোচনা করো। এগুলা পড়লেই পুরো অধ্যায় শেষ, প্রশ্ন কমন পাবা গ্যারেন্টি। তারপর আমরা সৃজনশীল সলভ ক্লাস করাবো, তখন তো আরও হবেই, ঠিক আছে। আমরা সব প্রশ্ন তোমাকে ধরে ধরে সলভ করাবো, ওকে। ততদিন পর্যন্ত সবাইকে ধন্যবাদ।